নিজের মেয়ের হবু স্বামীকে বিয়ে করে নিতে তোমার লজ্জা করলো না আম্মু? কিভাবে পারলে তুমি এটা? সদ্য সমাপ্ত বিয়ের আসরে নিজের মেয়ের মুখ থেকে এমন কথা শুনে লজ্জায় মাটিতে মিশে গেল সন্ধ্যা। বলার মতো কোনো ভাষা খুঁজে পাচ্ছিল না সে। নিজেকে মনে মনে শত সহস্রবার ধিক্কার দিতে দিতে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল শুধু। তুমি আজ আবার প্রমাণ করে দিলে সৎ মাই হয়। আমার আব্বু তোমাকে বিয়ে করে নিজের স্ত্রীর মর্যাদা দিয়েছিল। আব্বুর জন্য তুমি এত আয়েশি জীবনযাপন করতে পেরেছো। কিন্তু তুমি সবসময় গোল্ড ডিগার ছিলে এবং আজও আছো। সেটা আজ প্রমাণ করে দিলে। যেভাবে তুমি টাকার লোভে নিজের থেকে দ্বিগুণ বয়সী আমার বাবাকে বিয়ে করেছিলে, আজ ঠিক সেভাবে লোভের বশে তুমি আমার ভালোবাসাকে কেড়ে নিলে। আই জাস্ট হেট ইউ। কথাগুলো বলেই ফুঁফিয়ে উঠল ২০ বছর বয়সী প্রাপ্তি। তার চোখ দিয়ে অজোরে অশ্রু ঝরতে লাগলো। যে মহিলাকে সে বিগত ১০ বছর বয়সী নিজের মায়ের মতো সম্মান দিয়েছে, আজ সেই কিনা তার জীবনের সব সুখ কেড়ে নিল। এদিকে ২৮ বছর বয়সী সন্ধ্যা তখন নিজের জীবনের ব্যর্থ হিসাব মেলাতে লাগলো। গরিব ঘরের মেয়ে ছিল সে। মাত্র ১৮ বছর বয়সে বাবার টাকার লোভে তার থেকে দ্বিগুণ বয়সী বিখ্যাত ব্যবসায়ী পারভেজ আলমের সাথে তার বিয়ে দেয়। সেই সময় পারভেজের বয়স ছিল ৪৫। তার স্ত্রীর সদ্য মৃত্যু হয়েছিল। সন্ধ্যাকে মূলত পারভেজ বিয়ে করেছিলেন নিজের মেয়ে প্রাপ্তির দেখাশোনার জন্য। কখনোই তাদের মাঝে স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠেনি। পারভেজ সন্ধ্যার থেকে সবসময় দূরত্ব বজায় রেখেই চলতেন। তবে প্রাপ্তি ও সন্ধ্যার মধ্যে মা মেয়ের মতোই বন্ধন তৈরি হয়ে যায়। নিজের থেকে ৮ বছরের ছোট প্রাপ্তিকে নিজের মেয়ের মতোই বুকে আগলে রাখে সন্ধ্যা। বছরখানেক আগে দুর্ঘটনায় পারভেজের মৃত্যু হয়। তারপর থেকে প্রাপ্তি ও সন্ধ্যা হয়ে ওঠে একে অপরের পরিপূরক। প্রাপ্তি নিজের চাচা চাচি সবার বিরুদ্ধে গিয়ে সবসময় সন্ধ্যার পাশে থেকেছে। অথচ আজ সন্ধ্যার থেকে সে সব থেকে বড় আঘাত পেল। প্রাপ্তি কাঁদতে কাঁদতে ফ্লোরে বসে পড়ল। এর মাঝে প্রাপ্তির দাদি পারভিন বেগম এগিয়ে এসে আহাজারি করে বলতে লাগলেন, এ আমার নাতনির কি সর্বনাশ হলো গো আল্লাহ! এই কালনাগিনীটা আমার ছেলেকে খেয়েই শুধু শান্তি পেল না, আমার নাতনির জীবনটাও এলোমেলো করে দিল। আল্লাহ তুমি দেখো আল্লাহ, এর উচিত বিচার করো। এই ডাইনি যেন কখনোই সুখী না হয়। এতক্ষণ চুপচাপ এসব বিষয় দাঁড়িয়ে দেখা রক্তিমের চোয়ালো এবার শক্ত হয়ে ওঠে। শুধুমাত্র নিজের বাবার কথায় সে এতক্ষণ চুপ ছিল, কিন্তু প্রাপ্তিকে এভাবে কাঁদতে দেখে সে আর তার বাবার আদেশ অমান্য করে এগিয়ে গিয়ে প্রাপ্তির পাশে গিয়ে বসে তার হাত আলতো করে স্পর্শ করে বলে, প্রাপ্তি, আমাকে ভুল বোঝো না প্রাপ্তি, আমি এক প্রকার নিরুপায় হয়েই। রক্তিম তার পুরো কথা শেষ করার আগেই প্রাপ্তি একটা ঝাটকা দিয়ে তার হাত সরিয়ে দিয়ে বলে, হাউ ডিয়ার ইউ, খবরদার আমাকে স্পর্শ করার দুঃসাহস তুমি দেখাবে না। যাকে বিয়ে করেছো তাকে যত খুশি স্পর্শ করো, আমাকে স্পর্শ করার কোনো অধিকার তোমার নেই। বছর ২৯-এর রিক্তিম পাটোয়ারি, বাবার সুযোগ্য পুত্র, পেশায় একজন চিকিৎসক। প্রাপ্তিও তার মেডিকেলে চান্স পেয়ে ভর্তি হয়। সেখানেই তাদের প্রথম দেখা, সেখান থেকেই পরিচয়, বন্ধুত্ব এবং ভালোবাসার সূচনা। তারা দুজনে মিলে একসাথে কত স্বপ্ন সাজিয়েছে, একে অপরের সাথে জীবন কাটানোর স্বপ্ন দেখেছে। অথচ আজ সবই যেন অধরা। রক্তিম নিজের হাত গুটিয়ে নিয়ে দাঁড়িয়ে পড়ল। শুধুমাত্র নিজের পিতার আদেশ পালনে সে আজ সন্ধ্যাকে বিয়ে করলো। আজীবন বাবার সব কথা মেনে চলা রক্তিমের বুকে যেন হাতুড়ির আঘাত লাগতে লাগলো। ভালো ছেলে হতে গিয়ে আজ সেই মানুষটাকে হারিয়ে ফেললো, যে তাকে জীবনের সব থেকে বেশি ভালোবাসতো। এদিকে রক্তিমের বাবা ডাক্তার রাব্বি পাটোয়ারি আবারও শক্ত মুখে রক্তিমের উদ্দেশ্যে বলল, ওভাবে দাঁড়িয়ে না থেকে এদিকে এসো রক্তিম, তোমার স্ত্রী এখানে দাঁড়িয়ে, তার পাশে এসে দাঁড়াও। তার সামনে অন্য একটা মেয়ের ঘনিষ্ঠ হওয়াটা সমীচীন দেখায় না। বরাবরের মতো নিজের বাবার কথা আর বরখেলাপ করতে পারল না রক্তিম। চুপচাপ এসে দাঁড়ালো সন্ধ্যার পাশে। তদমনে প্রাপ্তির চাচা আলমগীর কবির এগিয়ে এলে রাব্বি পাটোয়ারি তার উদ্দেশ্য বললেন,
বিয়ে তো মিটে গেছে, এখন আমি নিজের পুত্র এবং পুত্রবধূকে নিয়ে আমার বাড়িতে ফিরতে চাই। আশা করি আপনাদের কোনো আপত্তি নেই। আলমগীর কবির দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমাদের আর কি প্রাপ্তি থাকবে পাটোয়ারি সাহেব, যা হবার তো হয়েই গেছে। বিয়েটা যখন হয়ে গেছে তখন, কিন্তু আমি এটা কখনো মানতে পারছি না যে আমার ভাতিজির জায়গায় আমার ভাবি। আপনাকে এসব নিয়ে এত ভাবতে হবে না আলমগীর সাহেব, আমারটা আমি বুঝে নেব। কিন্তু সমাজের লোক কি বলবে? সমাজের পরোয়া পাটোয়ারি করে না। আমার পুত্রবধূকে নিয়ে কেউ কিছু বললে আমি সেটা বরদাস্ত করব না। বলেই তিনি গম্ভীর স্বরে সবার উদ্দেশ্যে বললেন, সন্ধ্যা কে ছিল, তার আগের পরিচয় কি ছিল, এসব কিছুই আমার কোনো যায় আসে না। আমি হাই সোসাইটি থেকে বিলং করি। আমাদের বংশ পরিচয় আভিজাত্য কোনো কিছুর কমতি নেই। আমি সন্ধ্যাকে আমার পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দিয়েছি। এরপর আর সমাজে কারোর কথা, কোনো কথার মূল্য আমার নেই। আর রক্তিম, তোমাকেও একটা কথা বলে দেই, বিয়েটা যখন হয়ে গেছে এখন নিজের দায়িত্বে তুমি কোনো অবহেলা করতে পারবে না। সন্ধ্যাকে তোমার স্ত্রী হিসেবে যথাযথ সম্মান দিতেই হবে। ইটস মাই অর্ডার। রক্তিম হালকা করে মাথা নাড়ালো, যা দেখে প্রাপ্তি বিড়বিড় করে বলল, স্পাইনলেস। সন্ধ্যা তখনও মূর্তির মতো দাঁড়িয়েছিল। রাব্বি পাটোয়ারি রক্তিমকে বলল, নিজের স্ত্রীর হাতটা শক্ত করে ধরে তাকে সসম্মানে আমাদের বাড়িতে নিয়ে চলো। তার সম্মানে কোনো অমর্যাদা হতে দিও না। রক্তিম বারবার আদেশ মতো সন্ধ্যার হাতটা আলতো করে স্পর্শ করলো। রক্তিমের এমন স্পর্শে সন্ধ্যা কেঁপে উঠলো। জীবনের প্রথম কোনো পুরুষ তাকে এইভাবে স্পর্শ করলো। পারভেজ আলমের সাথে তার সম্পর্কটা ছিল শুধু খাতায় কলমে। মূলত সে শুধু ছিল প্রাপ্তির আয়া। বাইরের সমাজের কাছে পারভেজের স্ত্রীর পরিচয় পেলেও বাস্তবে সে একজন আয়ার থেকে বেশি কিছু ছিল না। এসব ভেবেই দীর্ঘশ্বাস ফেললো সন্ধ্যা। নিজের জীবনের সব সুখ সে প্রাপ্তির পেছনে বিসর্জন দিয়েছে, প্রাপ্তির মা হয়েই আজীবন কাটিয়েছে। এবার কি তাহলে আর একটা সত্যিকারের সংসার হবে? এই কথা ভেবে কিছুটা রোমাঞ্চিত হলো সে। রাব্বি পাটোয়ারির বলা কথাগুলো তাকে সাহস দিচ্ছিল। রূপের লাবণ্যে সন্ধ্যা কোনো অংশে পিছিয়ে নেই। রক্তিমের পাশে তাকে বেশ সুন্দর মানিয়েছে। সব থেকে বড় কথা, সে তো স্বেচ্ছায় এ বিয়ে করেনি, প্রাপ্তি নিজেই তো বিয়ের আসরে অনুপস্থিত ছিল। আর সে কারণেই নিজের ভাবনার মাঝেই সন্ধ্যা শুনতে পেল প্রাপ্তির গলা, আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক শেষ। সন্ধ্যা খাতুন, আশা করি নিজের নতুন জীবনে সুখী হবে। তোমার তোমার এই মুখ যেন আজীবন আমার সামনে না দেখা লাগে। সন্ধ্যার চোখ দিয়ে দুপোঁটা জল গড়িয়ে পড়ল। সে কি আসলেই সুখী হবে? রক্তিমের মনে জায়গা পাবে তো? সন্ধ্যা রক্তিমের সাথে গাড়িতে পাশাপাশি বসেছিল। রক্তিম একবারও সন্ধ্যার দিকে তাকাচ্ছিল না। সন্ধ্যাও মাথা নিচু করেছিল। আচমকা রক্তিম বলে ওঠে, আপনি কেন এই বিয়েটা করলেন? আমার না হয় বাবার কথা অমতে যাওয়ার সাহস ছিল না, কিন্তু আপনি তো চাইলেই পারতেন বিয়েটা না করে দিতে। হাজার হোক প্রাপ্তি আপনার সৎ মেয়ে ছিল। তার হবু বরকে এভাবে বিয়ে করে নেওয়াটা কি আপনার দৃষ্টিকটু লাগলো না একটুও? সন্ধ্যা জানতো এমন প্রশ্ন আসবেই। উত্তর কি, উত্তর দেবে কি সে? এর উত্তর যে তার কাছে, তার নিজের কাছেও নেই, তাই চুপ থাকাকেই শ্রেয় মনে করে নিল। রক্তিম সন্ধ্যাকে চুপ দেখে আর বেশি গাটালো না, শুধু একটা দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমার মনে শুধু আর শুধু প্রাপ্তি আছে। আমি যেহেতু আপনাকে বিয়ে করেছি, তাই আমার সব দায়িত্ব, আপনার সব দায়িত্ব ঠিকইভাবে পূরণ করব। কিন্তু কিন্তু আপনাকে কখনো নিজের স্ত্রীর মর্যাদা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আশা করি আমার থেকে এরকম প্রত্যাশা আপনাকে কখনো রাখবেন না। সন্ধ্যা মাথা নাড়ায়। তার দু চোখ দিয়ে দিয়ে না চাইতে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। সন্ধ্যা মনে মনে আবারও নিজেকে ধিক্কার দিয়ে বলল, ঠিক হয়েছে একদম, তুই এটারই যোগ্য সন্ধ্যা। ভাবতির মতো এই এত ভালো একটা মেয়ের সুখ তুই কেড়ে নিলি। যে তোকে সবসময় আগলে রাখতো, তার প্রায়শ্চিত্ত তো তোকে করতেই হবে।
প্রাপ্তি ঘরের এক কোণে চুপচাপ বসেছিল। তার দু চোখের জলগুলো শুকিয়ে গেছে, কিন্তু তার মনে এখনো পাহাড় সম কষ্ট জমে আছে। তার সব থেকে কাছের দুজন মানুষই তাকে জীবনের সবচেয়ে বড় ধোঁকা দিল। এই বিষয়টা প্রাপ্তি এখনো মেনে নিতে পারছে না। ঘরে টাঙানো নিজের ও সন্ধ্যার একসাথে ফ্রেমে বাঁধানো ছবিটার দিকে নজর যেতেই তার মাথা রাগে জ্বলে উঠল। সন্ধ্যা রাগে ক্রুবে ছবিটা তুলে নিয়ে ছুঁড়ে ফেললো ফ্লোরে। চিৎকার করে বলল, এই মহিলার কোনো চিহ্ন আমি আর এই বাড়িতে রাখবো না, কোনো চিহ্ন না। এমন সময় প্রাপ্তির দাদি পারভিন বেগম এগিয়ে এসে বললেন, শান্ত হও দাদু ভাই, এখন এসব পাগলামো করে কি হবে? আমি তো অনেক আগেই তোমায় ওই সন্ধ্যার বিষয়ে সাবধান করেছি। আমি আগে থেকেই জানতাম কখনো কখনো এই ফকিন্নির মেয়েটা নিজের জাত চিনিয়ে দেবে। আজ সে দিনটাই এলো। দেখলে তো? প্রাপ্তি পারভিন বেগমের উদ্দেশ্যে বলে, তুমি কি আমার আমার কাটা গায়ে নুনের ছিটা দিতে এসেছো দাদি? তুমি আবারও আমায় ভুল বুঝছো দাদু ভাই। আমি সবসময় তোমার ভালো চাই। যদি আমার ভালো চাও তাহলে একটু একা থাকতে দাও। আই নিড স্পেস। একা থেকে এভাবে নিজেকে কষ্ট দিয়ে কি লাভ? তাকে কষ্ট দাও যে তোমার কষ্টের কারণ। দাদি। পারভিন বেগম দীর্ঘ শ্বাস ফেলে বেরিয়ে যায়। এদিকে প্রাপ্তির নিজের দু চোখ বন্ধ করে হাহাকারি করতে থাকে। প্রতিশোধ কি? প্রতিশোধ নিয়ে কি হবে? আমি কি আমার রক্তিমকে কখনো ফেরত পাবো? শেষ পর্যন্ত নিজের জাতটা আপনি চিনিয়ে দিলেন রাব্বি পাটোয়ারি। আবারও নিজের ইগোর জন্য আমার ভাইয়ের জীবনটা নষ্ট করলেন, যেভাবে একসময় আমার জীবনটা নষ্ট করেছিলেন। নিজের বড় ছেলে রাশেদের মুখে এহেন কথা শুনে রাব্বি পাটোয়ারি ক্ষোভে ফুঁসে উঠলেন। মুখ সামলে কথা বলো রাশিদ, ভুলে যেও না আমি তোমার বাবা। নিজেকে আপনাকে নিজের বাবা মানে কে? রাশিদ, একদম আমার সাথে গলা উঁচু করে কথা বলবেন না। আমি আপনার বাধ্য সন্তান রক্তিম নই যে আমার এসব চোখ রাঙানি সহ্য করব। তুমি কিন্তু এবার সীমা ছাড়াচ্ছ। সীমা আমি না, আপনি ছাড়াচ্ছেন। আমার জীবনটা তো নিজের ইগোর বসে এলোমেলো করে দিলেনি। রক্তিমের সাথেও এমন করলেন। আমি নষ্ট করেছি? হ্যাঁ, আপনিই নষ্ট করেছেন। আর কেউ না জানলেও আমি এটা খুব ভালো করেই জানি, আপনার ভালো মানুষই মুখোশের পেছনে আসল রূপ। আপনার প্রাপ্তিকে পছন্দ না, তাই ওকে যাতে নিজের ছেলের বউ না করতে হয়, আবার রক্তিমের আপনার হাতের বাইরে না যায়, তাই এমন ছাল দিলেন। ভাইয়া, সদ্য সন্ধ্যাকে বাড়ির মূল ফটকে উপস্থিত রক্তিম নিজের ভাইয়ের কথা প্রতিবাদ শুরু করলো। তুই কি বলছিস এসব? আব্বু কেন এমন করবে? রাশিদ চোখ তুলে তাকালো রক্তিমের দিকে। রক্তিমের পাশেই সন্ধ্যার মাথা নিচু করে দাঁড়িয়ে। বাহ, নিজের হবু শ্বশুরকে বউ করে নিয়ে নিজের হবু শাশুড়িকে বউ করে নিয়ে এলি অবশেষে। আবার বাধ্যগত সন্তান হওয়ার জন্য আর কত নিচে নামবি? ভাইয়া, ঠিকভাবে কথা বলো। তোর মতো বাবাভক্ত স্পাইনলেস ছেলের সাথে এর থেকে ভালোভাবে কথা বলা অন্তত রাশিদ বলবে না। আর এই যে মিসেস রক্তিম, আপনাকেও বলিহারি, নিজের সৎ মেয়ের হবু স্বামীর গলায় এভাবে ঝুলে পড়লেন। লাজ লজ্জা কোথায় বেঁচে দিয়েছেন? সন্ধ্যার দু চোখ জলে ভরে গেল। রাব্বি পাটোয়ারি এবারে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে টাস করে থাপ্পড় বসিয়ে দিলেন গালে। তোমার সাহস কি করে হয় আমার পুত্রবধূর সাথে এত জঘন্যভাবে কথা বলার? রাশিদ থাপড়কেও বিন্দুমাত্র বিচলিত না হয়ে হালকা হেসে বলল, এসব চড় থাপ্পড় আপনার ছেলের রক্তিমের জন্য বরাদ্দ রাখুন। ওকে এসব দিয়ে বশ করতে পারবেন, আমায় না। আপনার সব ফুরিয়ে এসছে রাব্বি চৌধুরী। উল্টো গণনা শুরু করুন। নিজের কফিনে শেষ পেরেক আপনি গেঁথে দিয়েছেন। এবার শুধু দেখুন আগে কি হয়। বলেই সে গটগট করে বেরিয়ে যায়। রাব্বি পাটোয়ারি এগিয়ে এসে রক্তিমকে বলে, তুমি এইভাবে আর দাঁড়িয়ে না থেকে ভেতরে এসো। সন্ধ্যা, তুমি এসো। ওই কুলাঙ্গারের ব্যবহারে কিছু মনে করো না। তোমাকে আমরা সসম্মানে এই বাড়িতে স্বাগত জানাচ্ছি। প্রাপ্তি বিছানায় শুয়েছিল। তার শ্বাস দ্রুত ওঠানামা করছিল। আচমকা ফোনের রিংটোন কানে আসতেই সে উঠে বসলো। ফোন রিসিভ করতেই বলে উঠে, হ্যালো, কে বলছেন? তোমার শত্রু আমার শত্রু, দ্যাট মিন্স আমরা বন্ধু। মানে? তোমার ভালোবাসার মানুষটাকে যারা তোমার থেকে কেড়ে নিয়েছে তাদের উপর প্রতিশোধ নিতে চাও তো?
কে আপনি? আর এসব কি বলছেন? আমি রাশেদ পাটোয়ারি, রক্তিমের বড় ভাই। রাশেদকে প্রাপ্তির নিজের চোখে কখনো দেখিনি, শুধু তার নামই শুনেছে রক্তিমের কাছে। যতদূর শুনেছে রাশেদ ভীষণই উচ্ছৃঙ্খল, উগ্র স্বভাবের বান্ডুলেস যুবক। বয়স ৩২ হলেও কোনো কাজবাজ করে না, সবসময় পরিবারে ঝামেলা সৃষ্টি করে। আপনি কেন ফোন করেছেন আমায়? আমি স্ট্রেট ফরওয়ার্ড, যা বলি সরাসরি বলি। তুমি তো চাও প্রতিশোধ নিতে। কিসের প্রতিশোধ? মেয়ে মানুষের এত নেকামো আমার ভালো লাগে না। আরে, যে বা যারা তোমায় এত কষ্ট দিল তাদের শাস্তি দিতে চাও না? চাই, অবশ্যই চাই। তাহলে আমার সাথে হাত মেলাও, কাজী অফিসে চলে আসো। বাকিটা আমি সামলে নেব। কাজী অফিসে মানে? মানে করা বন্ধ করে কাজী অফিসে চলে এসো। আমায় বিয়ে করে নাও। আমার সাথে পাটোয়ারির বাড়িতে চলো। তারপর আমরা দুজনে মিলে প্রতিশোধ নেব সবার উপর। প্রাপ্তি রাশিদের এমন সরাসরি প্রস্তাবে হতবাক হয়ে যায়। আর ইউ সিরিয়াস? ইয়েস, আই এম। নাও প্যাক ইউর ব্যাগ অ্যান্ড কাম টু কাজী অফিস। আমি অপেক্ষা করছি। প্রাপ্তি এসে উপস্থিত হলো কাজী অফিসের সামনে। সে নিজেও এখনো উপলব্ধি করতে পারছে না এভাবে অজানা একটা ফোন কলের ভরসায় এখানে চলে আসাটা কতটা যুক্তিসঙ্গত হলো। কিন্তু তার মনে চাপা কষ্ট আর উপর দিয়ে হওয়া অন্যায়ের বদলা নেওয়ার সুপ্ত বাসনা তাকে আজ এখানে টেনে নিয়ে এসেছে। কাজী অফিসের সামনে এসে প্রাপ্তি আবারও ওই কাঙ্ক্ষিত নাম্বারটিতে কল দিতে যাবে এমন সময় আচমকা এক পুরুষ অবয়ব তার সামনে এসে দাঁড়ায়। প্রাপ্তি চোখ তুলে তাকাতেই দেখতে পায় অতীত লম্ব সুদর্শন সুঠমদেহী এক যুবককে। তার টানা টানা দুটি চোখ, বলিষ্ঠ চোয়াল, ঠোঁট ও কোণে থাকা কালো তিল যেন আরো সৌন্দর্য আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। প্রাপ্তি কিছু বুঝে ওঠার আগেই যুবকটি বলে উঠল, মিস প্রাপ্তি, তাই তো? জি। হুহু, আজ থেকে আপনি মিসেস প্রাপ্তি। সব অ্যারেঞ্জমেন্ট শেষ। শেষ। জাস্ট ভিতরে চলে সাইনটা দিয়ে ৩ কপল বলে আমায় আপন করে নিন। প্রাপ্তি পিট করে তাকায় যুবকটির দিকে। আপনি কি সিরিয়াস? আমার এখনো বিষয়টা কেমন জানি গোল গোলমেলে লাগছে। সিরিয়াস না হলে আপনাকে এখানে ডেকে পাঠাতাম না আমি। আমি একদম সিরিয়াস। এখন দ্রুত চলুন আমার সাথে। বলেই রাশেদ প্রাপ্তির হাতটা শক্ত করে ধরে। প্রাপ্তি কিছুটা কেঁপে উঠতেই রাশেদ বলে, প্রতিশোধ নিতে চাইলে এতটা নরম মনের হলে হয় না। নিজেকে মানসিকভাবে আরো শক্তিশালী করুন। বাকিটা আমি বুঝে নেব। আপনি শুধু আমার কথা মতো কাজ করুন। বিশাল একটি কক্ষে এসে উপস্থিত হলো সন্ধ্যা। এই কক্ষটি তার আর রক্তিমের। সন্ধ্যা কক্ষে এসে পুরো অবাক হয়ে গেল, কত সুন্দর সাজানো সবকিছু, যাকে বলে পারফেক্ট ডিজাইন। কোথাও কোনো ভুল ত্রুটি নেই। সন্ধ্যার দু চোখ জুড়িয়ে যেতে লাগলো। বাহ, কি আশ্চর্য, কি আশ্চর্য, কি সৌন্দর্য! এই ঘরটা আজ থেকে আমার। ভাবতেই তার অদ্ভুত আনন্দ ছিল। এই বাড়িতে যে সে খারাপ ছিল না এমনটা না, কিন্তু তার ঘরটা আয়তনে এই ঘরের 3 ভাগের 1 ভাগ হবে। তার উপর এখানে কত দামি জিনিসপত্র। এরই মধ্যে এক নারী কণ্ঠ বলে উঠল, তুমিই তাহলে রক্তিমের বউ? সন্ধ্যা পিছু ফিরে তাকালো। এক মধ্যবয়সী নারী পান চিবোতে চিবোতে তার দিকে এগিয়ে এলো। ভালো করে তাকে ফরক করে বলল, আমি রহিমা, তোমার ফুফু শাশুড়ি। তোমার শাশুড়ির মৃত্যুর পর আমি এই পরিবারটা সামলাচ্ছি। আমার নিজের কোনো ছেলে ফেলে নেই। ভাই আর 2 ছেলেকে বুকে আগলে রেখে বড় করেছি আমি। আসসালামু আলাইকুম ফুফু। ওয়ালাইকুম আসসালাম। বাতের ব্যথার জন্য তোমাদের বিয়েতে যেতে পারিনি। তারপর যা কেচ্চা শুনলাম। যাকগে, ভাইয়া বলেছে এইসব নিয়ে আর কথা না বলতে। আমি আবার ভাইয়ার কক্কার কথা অক্ষরে অক্ষরে পালন করি। সন্ধ্যা লজ্জা পেল খানিকটা এটা শুনে। তবে যাই বলো, তোমার তো রাজকপাল মেয়ে। ছেলে এক গরিব ঘরের মেয়ে, সেখানে থেকে সচ্ছল পরিবারের বউ হলে। আর এবার এই এত বড় বাড়ির বউ হওয়ার পাশাপাশি জোয়ান বড় পেলে, এই কপাল কোথায় বাঁধিয়ে রাখা যায় বলতো? সন্ধ্যার দু চোখ জল এলো। এ ধরনের কথা তার একদমই ভালো লাগে না। ভাগ্য ভালো তোমার ওই আগের বুড়া বরটা মরেছিল, না হলে তো আজ।
দোহাই আপনার ফুফু, আমি এই বিষয় নিয়ে কোনো কথা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। নাটক যত, আমার বাবা স্পষ্ট কথা স্পষ্ট নেই। যাকগে, যে কাজ এসেছি, এই এই জরিনা ভেতরে আয় তাড়াতাড়ি। বাড়ির কাজের মেয়ে জরিনা হাতে বিভিন্ন দামি সব গহনা ও শাড়ি নিয়ে এসে উপস্থিত হলো। রহিমা পাটোয়ারি উপহাসের সুরে বললেন, এই নাও মেয়ে, নিজের রাজকপাল উপভোগ করো। আজ তো তোমাদের বউভাত। এসব পরে নিয়ে তৈরি হও, অনেক দামি দামি মানুষজন আসবে। আমার ভাইয়া কত বড় ডাক্তার, গোটা শহরে তার কত নাম ডাক, আমার ভাইপো তো কম না। কিন্তু সন্ধ্যার দিকে পুনরায় সে তাকালো বিতৃষ্ণা নিয়ে। যাক গে, আমার আমার কি, তৈরি হও। বলেই রহিমা পাটোয়ারি চলে যান। জরিমানা গহনা ও শাড়ি রেখে বেরিয়ে যায়। সন্ধ্যা অবাক চোখে দামি দামি শাড়ি ও গহনাগুলো দেখতে থাকে। তার চোখ চক চক করে ওঠে। এত সুখ আমার কপালে ছিল, তাহলে তো আমি ভুল কিছু করিনি। এই নরক থেকে বেরিয়ে এসে নিজের জন্য একদম ঠিক সিদ্ধান্তই নিয়েছি। এতক্ষণ যা আফসোস হচ্ছিল, আর তা আজ কাজ করছে না। আমার পুরো যৌবনটা তো আমি বিলিয়ে দিয়েছি ওই প্রাপ্তির পেছনে, বিনিময়ে এটুকু সুখ তো আমি পেতেই পারি। লোভে সন্ধ্যার ভালো মানুষের মুখোশ যেন কষে পড়ে। সে একটা দামি দামি সাতন্দ্রী হার নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে পরখ করে বলতে থাকে, বাহ, এটা কি সুন্দর মানিয়েছে আমাকে, দেখে মনে হচ্ছে আমার জন্যই তৈরি। আচমকা রক্তিমের আগমন ঘটে কক্ষে। তাকে দেখে সন্ধ্যা হারটা গলা থেকে নামিয়ে ফেলে। রক্তিম সন্ধ্যার দিকে ফিরেও তাকায় না। সে নিজের একা একটা শার্ট ও ফ্যান নিয়ে বাথরুমে প্রবেশ করে। সন্ধ্যা তাকে মনে মনে ভাবে, এখন কিছুদিন এমন একটু ভাব দেখাবে, আমাকে ধীরে ধীরে ওকে সামলাতে হবে। সুখী হওয়ার জন্য এটুকু এটুকু তোকে করতেই হবে সন্ধ্যা। 8টা বছর তো ওই প্রাপ্তির সেবায় ব্যয় করলি, এখন না হয় নিজের সুখের জন্য একটু স্বার্থপর হলি। এত করে কি পেয়েছিস তুই? সবসময় দ্বিতীয় শ্রেণীর মানুষের মতো তোকে ব্যবহার করেছে ওই পরিবার। তোকে তো বাড়ির বউ না, প্রাপ্তির আয়া করে নিয়ে গিয়েছিল। এখন তুই যা করেছিস একদম ঠিক করেছিস। এই বিয়েটা করে তুই কোনো ভুল করিসনি। সন্ধ্যার ভাবনার মাঝেই রক্তিম বাথরুম থেকে বেরিয়ে চলে যেতে নেয়। এমন সময় রাব্বি পাটোয়ারি উপস্থিত হয়ে তার পথ আটকে বলে, কোথায় যাচ্ছ তুমি রক্তিম? আজ তোমার বউভাত, কত গেস্ট আসবে, সে খেয়াল কি আছে? আব্বু প্লিজ, তুমি নিজেও জানো এই বিয়েটা আমি মন থেকে, মানো বা না মানো, এটা এখনো বাস্তবতা। বিয়ে যখন হয়েছে তখন তুমি অনুষ্ঠানও হবে। সন্ধ্যা চঞ্চল নয়নে বিষাদ সুরে বলে, ওনাকে জোর করবেন না, আমার জন্য শুধু উনি কেন কথা শুনবেন? কেউ কথা শুনবে না। কার সাহস আছে আমি দেখবো পাটোয়ারি বাড়ির বউকে কথা শোনানোর? রক্তিম, তুমি আজ কোথাও যাবে না? আমি তোমার জন্য শেরওয়ানি সব রেডি করে রাখছি, ওসব পরে তৈরি হয়ে নাও। আজ শুধু দমদম করে তোমাদের বউভাত করব। রক্তিম আবারও নিজের বাবার আদেশের সামনে মাথা নোয়াতে বাধ্য। এদিকে সন্ধ্যা মনে মনে খুশি। বউভাত উপলক্ষে পুরো পাটোয়ারি বাড়ি আজ অনেক সুন্দরভাবে সাজানো হয়েছে। পুরো বাড়ি গেস্ট পরিপূর্ণ। সবার আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে আছে সন্ধ্যা ও রক্তিম। সন্ধ্যাকে আজ অনেক সুন্দর লাগছে এই সাজে। যদিও অনেক ফিসফিস করছে যদিও অনেকে ফিসফিস করছে, তবে সন্ধ্যা সেসবে গা লাগাচ্ছে না। রক্তিম অনিচ্ছা সত্ত্বেও মুখ ফুলিয়ে তার পাশে বসে আছে। রাব্বি পাটোয়ারি এগিয়ে এসে সবার উদ্দেশ্যে বললেন, যেমনটা আপনারা জানেন, আজ আমার এই ছোট ছেলের রক্তিমের জীবনের খুব বিশেষ একটা দিন। আজ ওর বউভাত, তো ওর আগামী জীবনের জন্য আপনারা সবার কাছে দোয়া পাত্রী। শুধু ছোট ছেলের জন্য দোয়া চাইলে কি হবে মিস্টার পাটোয়ারি? আমার জন্য দোয়া চান? গলা মালা ও পাহাড়ি পাগড়ি শেরওয়ানি পরিহিত রাশিদ উপস্থিত হয়। রাব্বি পাটোয়ারি হতবাক সুরে বললেন, তুমি? আমি একা না, আপনার জন্য একটা সারপ্রাইজও আছে। প্রাপ্তি, এসো। প্রাপ্তি কোণে বেশি উপস্থিত হয়। তাকে দেখে রাব্বি পাটোয়ারি, সন্ধ্যা, রক্তিম সবার হুঁশ উড়ে যায়। মিট মাই ওয়াইফ প্রাপ্তি, আশা করি নতুন করে পরিচয় করে দিতে হবে না। সন্ধ্যা বিড়বিড় করে বলে ওঠে, না, এ হতে পারে না।
প্রাপ্তিকে রাশেদের পাশে বধূ বসে দেখে রাব্বি পাটোয়ারি এবং সন্ধ্যা দুজনেরই হুঁশ উড়ে গেল। তবে সব থেকে হতবাক চাহনি দেখা গেল রক্তিমের মাঝে। সে যেন নিজের দু চোখকেই বিশ্বাস করতে পারছে না। প্রাপ্তি যার সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল, যাকে সে হৃদয় দিয়ে এত ভালোবাসতো, সে কিনা আজ তার বড় ভাইয়ের বউ। ব্যাপারটা হজম করা কষ্টকর হয়ে দাঁড়ালো রক্তিমের জন্য। রক্তিম এগিয়ে এসে বলল, এসবের মানে কি ভাইয়া? প্রাপ্তি তোমার পাশে কি করছে? এটা কিভাবে হতে পারে? রাশিদ বাঁকা হেসে বলল, এত অবাক হওয়ার কি আছে ভাই? তুমি হীরা ফেলে কাজ নিয়ে হীরা ফেলে কাজ বেছে নিয়েছিস, জন্য কি দুনিয়ার কেউ হীরা মূল্য দেবে না? প্রাপ্তিকে আমি বিয়ে করেছি, ও এখন থেকে আমার স্ত্রী, সম্পর্কে তোর ভাবি হয়। রক্তিম ধরে আসা গলায় জেদ নিয়ে বলে, এটা হতে পারে না। তুই তো জানিস ভাইয়া, প্রাপ্তিকে আমি কতটা ভালোবাসতাম। তুই কিভাবে পারলি ওকে এভাবে বিয়ে করে নিতে? প্রাপ্তি এবার চুপ না থেকে বলে উঠলো, ও প্লিজ, তোমার মতো স্পাইসলেস ম্যান চাইল্ডের মুখে আমি ভালোবাসার কথা শুনতে চাই না। প্রাপ্তি, চুপ, একদম চুপ। তোমার ওই মুখে নিজের নাম আমি শুনতে চাই না। কি বললে তুমি? রাশেদ কিভাবে আমায় বিয়ে করতে পারলো? এই একই প্রশ্ন যদি আমি তোমায় করি, তাহলে কি উত্তর দেবে তুমি? তুমি কিভাবে পারলে আমার অনুপস্থিতিতে আমার সৎ মাকে বিয়ে করতে? সেই সময় তোমার বিবেকে বাঁধেনি? রক্তিম জবাব দেওয়ার মতো কিছু খুঁজে পায় না, তাই মাথায় হেড করে নেয়। প্রাপ্তি তখনও রাগে কাঁপছিল। সে বলে, তুমি যদি এমনটা করতে পারো, তাহলে আমি কেন দেবদাস হয়ে বেঁচে থাকবো? দেখো, আমি আজ তোমায় দেখিয়ে দিলাম ট্রিট ফর ট্রেট কাকে বলে। রাব্বি পাটোয়ারি এবার খানিক রাগী স্বরে বললেন, কি হচ্ছেটা কি এসব? রাশিদ, তুমি কি বিয়েটা ছেলে খেলা ভেবেছো? তুমি কি ভেবেছো এইভাবে যাকে খুশি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে আর আমি তাকে বরণ করে গড়ে তুলবো? এমনটা ভাবলে তুমি ভুল ভাবছো। আপনার থেকে এমন কিছু আমি এক্সপেক্টও করি না মিস্টার পাটোয়ারি। আপনার মানা না মানাতে আমার কিচ্ছু যায় আসে না। প্রাপ্তি আমার স্ত্রী, তাই এখন থেকে এই বাড়িতেই থাকবে। ওকে আটকানোর সামর্থ্য আপনার নেই। রাশিদ, গলা নামিয়ে। রাব্বি পাটোয়ারি সবার সামনে এমন অপমানিত হবেন ভাবেননি। গর্ভবতী লোকের সামনে এবার রাশিদ একটা অদ্ভুত কাজ করে বলে, আগে থেকেই সে একটি বরণডালা সাজিয়ে রেখেছিল। সে বরণডালা হাতে নিয়ে তুলে বলে, আজ আপনাদের সবাইকে সাক্ষী রেখে আমি আমার স্ত্রী প্রাপ্তিকে বরণ করে আমার বাড়িতে প্রবেশ করছি। বলেই রাশিদ প্রাপ্তিকে বরণ করতে শুরু করে। উপস্থিত সবাই হাঁ করে দেখতে থাকে। প্রাপ্তি নিজেও রাশিদের এমন আচরণে স্তব্ধ। বরণ শেষে প্রাপ্তি বরণ শেষে রাশিদ প্রাপ্তির হাত শক্ত করে ধরে ধীরে ধীরে বাড়িতে প্রবেশ করতে নেয়। রাব্বি পাটোয়ারি তার পথ আটকে বলে, বলে যেও না এই বাড়িটা এখনো আমার নামে। আমার অনুমতি ছাড়া তুমি এইভাবে কাউকে বাড়িতে ঢুকাতে পারো না। সরুন সামনে থেকে। আপনার অনুমতি নেওয়ার জন্য আমি এখানে বসে নেই। এই বাড়িতে আমার অধিকার আছে। সেই অধিকার আমার স্ত্রী এখানে থাকবে। বলেই সে রাব্বি পাটোয়ারিকে পাশ কাটিয়ে প্রাপ্তিকে নিজের ভিতরে প্রবেশ করে নেয়। রাব্বি পাটোয়ারি ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। এদিকে রহিমা পাটোয়ারি এতক্ষণ এসব দৃশ্য চুপচাপ দেখছিলেন। সুযোগ বুঝে সন্ধ্যার পাশে গিয়ে দাঁড়িয়ে বললেন, এইটা তোমার সৎ মেয়ে নয়। বাপরে, সৎ মা থেকে তোমরা দুই দুই যা হয়ে গেলে। কি কেচ্চা, এই মেয়েও বা কেমন বলিহারি? শুনেছিলাম তো রক্তিমকে নাকি অনেক ভালোবাসে, এখন এভাবে রাশিদকে বিয়ে করে নিল। এই বাড়িতে যে হর্ষ এই বাড়িতে যে এসব কি হচ্ছে আমি বুঝতে পারছি না। আল্লাহই ভালো জানেন সবকিছু। এদিকে সন্ধ্যা আচমকা ঘামতে শুরু করে। সে মনে মনে বলে, প্রাপ্তি, ও এখানে চলে এলো। এখন আমি কিভাবে ওর মুখোমুখি হব? ওর চোখে তাকানোর সাহসও যে আমার নেই। প্রাপ্তিকে সাথে নিয়ে নিজের কক্ষে আসে রাশেদ। কক্ষে এসে প্রাপ্তির হাত ছেড়ে দিয়ে বলে, এই চার দেওয়ালের বাইরে সবাই জানবে আমরা স্বামী স্ত্রী, কিন্তু ভেতরে ভেতরে আমাদের সম্পর্কটা হবে শুধুই বন্ধুত্বপূর্ণ।
আমরা শুধু একটা উদ্দেশ্য পূরণের জন্যই একসাথে হয়েছি। যতদিন না তা পূরণ হয় ততদিন একসাথে থাকবো। আজ থেকে এই বিছানাটা সম্পূর্ণ আপনার। আমি সোফায় থাকবো। রোবটের মতো অনুভূতিহীনভাবে গড়গড় করে কথাগুলো বলে রাশিদ। প্রাপ্তি চুপচাপ শুধু শুনে যায়, মুখে কিছুই বলে না। গত কদিনে তার উপর দিয়ে যে কি সব ঝড় যাচ্ছে তাই বোঝার চেষ্টা ব্যস্ত সে। আপনি কিছু বলবেন? প্রাপ্তি মৃদু হেসে বলল, কি বলবো বলুন? আমার নিজেকে না একটা পুতুল মনে হচ্ছে, যাকে সবাই নিজের প্রয়োজনে ব্যবহার করছে। রাশিদের চেহারায় ক্ষণিকের জন্য কিছুটা অনুতাপ দেখা গেল, কিন্তু শীঘ্রই তা মুছে গিয়ে উদয় হলো এক স্বাভাবিক চাহনি। আপনি কিন্তু সবটা জেনেই রাজি হয়েছেন, তাই? জানি আমি, এটা কোনো স্বাভাবিক বিয়ে নয়, শুধু একটা চুক্তি। এসবের পরোয়া আমি করি না। আমার শুধু একটাই উদ্দেশ্য, যে বা যারা আমার জীবনে এত ঝড় তুলেছে তাদের নিজের হাতে শাস্তি দেওয়া। গুড। সন্ধ্যা নিজের কক্ষে এসে বসে আছে। প্রাপ্তির এভাবে রাশেদের বউ হয়ে এই বাড়িতে আসার বিষয়টা সে এখনো হজম করতে পারছে না। এর মাঝে রক্তিমের আগমন। সে এসে প্রথমে ঘরের একটা পর একটা জিনিসপত্র ছুঁড়ে ছুঁড়ে ফেলতে থাকে। সন্ধ্যা বাকরুদ্ধ হয়ে দেখতে থাকে। রক্তিমকে শান্তশিষ্ট ভদ্র বলেই জানতো সে। তার এই রূপ সন্ধ্যার কাছে বড্ড অচেনা। সব শেষ করে দেব আমি, সব। শান্ত হন। রক্তিমকে একটা বড় কাচের বোতল হাতে নিয়ে এগিয়ে এগিয়ে নিতে দেখে এগিয়ে গেল সন্ধ্যা। রক্তিমের সব রাগ এবার গিয়ে পড়লো সন্ধ্যার উপর। সে সন্ধ্যাকে ধাক্কা দিয়ে বলল, সব হয়েছে আপনার জন্য। সন্ধ্যা সোজা হয়ে গেল ফ্লোরে। সন্ধ্যা সোজা হয়ে পড়ে গেল ফ্লোরে। তার হাত গিয়ে লাগলো ফ্লোরে ছিটানো কাচের মাঝে। আহ! আর্তনাদ করে উঠল সন্ধ্যা। রক্তিম নিজের ভুল বুঝতে পেরে দ্রুত তাকে সামলে নিল। আপনি ঠিক আছেন? প্লিজ আমায় মারবেন না। আমি সত্যি বলছি, আমি সবসময় প্রাপ্তিকে নজরে নজরে রেখেছিলাম, কিন্তু ও যে কখন এভাবে পড়ে গেল। সন্ধ্যার চোখে জল। তার মাথা কিছু বাজে স্মৃতি এলো। প্রাপ্তি তখন ছোট ছিল। একবার খেলতে গিয়ে পড়ে গেল, হাতে সামান্য আঘাত পায়। সেদিন প্রাপ্তির বাবা পারভেজ আলম পুরো বাড়ি মাথায় তুলেছিল। সন্ধ্যার চুলের মুঠি ধরে টানতে টানতে রুমে নিয়ে গিয়েছিল। ফকিনীর জি, মা তোকে তোকে কেন আমি বিয়ে করেছি? যাতে তুই আমার মেয়ের আয়া হয়ে থাকতে পারিস। ওকে 24 ঘন্টা দেখে রাখাই তোর দায়িত্ব। আর তুই? বিশ্বাস করুন, আমি ওকে দেখেই রাখছিলাম। আম্মা হঠাৎ এসে বললেন দুধটা জাল দিতে, তাই। চুপ বান্দি, একদম আম্মার দোষ দিবি না। আজ তোকে আমি এমন শায়েস্তা করবো যে বুঝবি মজা। বলেই পারভেজ আলম নিজের প্যান্টের বেল্টটা খুলতে শুরু করেন। অতঃপর নির্মমভাবে প্রহার করতে থাকেন 20 বছর বয়সী সন্ধ্যার উপর। পারভিন বেগম প্রাপ্তিকে কোলে নিয়ে ভেতরে তাকে আর্তনাদের শব্দ শুনে মনে মনে খুশি হতে থাকেন। 12 বছরের ছোট প্রাপ্তি তখন কিছুই বুঝে উঠতে পারে না। সে শুধু বলে, আম্মু কাঁদছে কেন দাদি? অতীত শিক্ষা পাচ্ছে বান্দির ঘরের বান্দি। অতীতের এইসব নির্মম কথাগুলো মনে পড়তে সন্ধ্যা সেন্সলেস হয়ে যায় রক্তিমের কোলে। প্রাপ্তি চুপচাপ বিছানায় এসে বসলো। আচমকা রাশিদ তার পাশে এসে বসলো। রাশিদকে দেখে প্রাপ্তি বলে উঠলো, বলুন আপনার পরবর্তী পরিকল্পনাটা কি? রাশিদ প্রাপ্তির দিকে তাকিয়ে বলল, আপাতত আমি চাই সত্যটা সামনে আসুক। কোন সত্য? আচ্ছা, আমায় একটা কথা পরিষ্কার করে বলেন তো, বিয়ের দিন আপনি যে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিলেন, আপনাকে পাওয়া গেল না কেন? রাশিদের প্রশ্নটা শুনে প্রাপ্তি চমকে গেল। তাই এই বিষয়ে তাই তো এই বিষয়টা গত কয়েকদিন ধরে তার মাথায় একবারও এলো না কেন? প্রাপ্তির নিজের দু চোখ বন্ধ করে অতীতের পাতায় ডুব দিতে চাইলো। মনে করতে চাইলো অতীতের ঘটনাগুলো। আমি আমি বিয়ের জন্য তৈরি হচ্ছিলাম। আচমকা আমার মাথা গড়ে উঠলো, আর তারপর এর কিছু আর আমার মনে নেই। এরপর যখন জ্ঞান ফিরলো, আমি দেখলাম আমি আমার রুমে আমার বিছানাতেই শুয়ে আছি। আমি তৎক্ষণাৎ উঠে বিয়ের ওখানে যাই, আর গিয়ে দেখি রক্তিম কবুল বলে দিচ্ছে। কি? হ্যাঁ। আপনি নিজের রুমে নিজের বিছানাতেই শুয়েছিলেন, অথচ কেউ আপনাকে খুঁজে পায়নি। এটা কেমন এটা কেমন আইরনি! আমিও সেটাই ভাবছি।
এত প্রেসারে কথাটা মাথায় আসেনি। যদি ওই সময় আমায় খুঁজে না পাওয়া যায় তাহলে অবশ্যই সবার খুঁজে বেড়ানো উচিত। কেন খুঁজলো না কেউ? আমার মনে হয় এই ঘটনার পেছনে বড় কোনো রহস্য আছে যা আমাদের সামনে আনতে হবে। কিন্তু কিভাবে সামনে আনবো সেটাই ভাবছি। তবে কোনো না কোনো ভাবে আনতেই তো হবে। আচ্ছা, আপনার কি মনে হয় আপনার সৎ মা সন্ধ্যা আছে এসবের পেছনে? ওনার উপরেই তো সন্দেহের তীরটা সবার আগে আসা উচিত। কারণ সর্বশেষ আমি ওনার সাথে ওনার আনা শরবত খেয়েছিলাম। সবই বুঝলাম, কিন্তু আমি ভাবছি উনি যদি আমাকে সেদিন খাবারের কোনো কিছু মিশিয়ে এরকম ভাবে অজ্ঞান করে দেন, তাহলে আপনার বাড়ির কি কোনো মেম্বার কি এটা বুঝলো না? তাদের তো আপনার রুমে গিয়ে আপনাকে খোঁজা উচিত একবার হলেও। আমিও এটাই ভাবছি। বিষয়টা যতটা সহজভাবে ভাবছেন অতটা সহজ না। অনেক বড় কোনো ষড়যন্ত্র আছে। এর শিকড় অনেক গভীরে। সন্ধ্যাকে জ্ঞান হারাতে দেখে রক্তিম ভয় পেয়ে গেল। সে দ্রুত সন্ধ্যাকে সাবধানে ফ্লোর থেকে তুলে বিছানায় শুইয়ে দিল। অতঃপর নিজেই তার কেয়ার করতে লাগলো। রক্তিম যেহেতু একজন ডাক্তার, তাই সে সন্ধ্যার নাড়ি চেক করতে লাগলো। কিছু সময় পর পর পানি এনে ছিটাতে লাগলো তার তার চোখে মুখে। কিছু সময় এর মাঝেই প্রিয়া উঠে বসে এবং রক্তিমের উদ্দেশ্যে আর্ত সুরে বলেন, প্লিজ আমায় মারবেন না, প্লিজ। আমি আর কখনো পাপ থেকে এক মুহূর্তের জন্য চোখের আড়াল করব না। দোহাই আপনার, আর মারবেন না আমায়। রক্তিম সন্ধ্যার কাঁধে হাত রেখে বলল, আর ইউ ওকে? আমি আপনাকে কেন মারবো? কি হয়েছে আপনার? এর মাঝে রক্তিম হঠাৎ সন্ধ্যার কাঁধে একটা কত দাগ দেখতে পায়। সে বলে ওঠে, কি এটা? সন্ধ্যার হুঁশ যেন ফিরে আসে। অতীত থেকে বাস্তবে ফিরে এসে সে বলে, কিছু না, আমায় ক্ষমা করবেন। আমি আসলে একটু, আমার জন্য আপনাকে নিশ্চয়ই অনেক অসুবিধায় পড়তে হলো। রক্তিম সন্ধ্যার দিকে ভালোভাবে তাকায়। সন্ধ্যায় সন্ধ্যাকে অনেক নাজুক লাগছে। তার চোখের মুখের ভাব দেখে মনে হচ্ছে সে কোনো ঘটনা মনে করে বিশাল ট্রমায় আছে। তাই রক্তিম সন্ধ্যার কাঁধে আলতো করে হাত বুলিয়ে দিয়ে বলে, আপনি একটা কাজ করুন, বিশ্রাম নিন। বেশি স্ট্রেস শরীরের জন্য ভালো না। একজন ডক্টর হিসেবে আমি এটুকু বুঝতে পারছি আপনি কোনো বিষয় নিয়ে মেন্টাল স্ট্রেসে আছেন। সন্ধ্যা রক্তিমের দিকে চোখ তুলে তাকায়। রক্তিমের মাঝে আগের সেই অবজ্ঞা চাহনি আর নেই। আছে ডাক্তার সুলভ দুশ্চিন্তা। সন্ধ্যা দীর্ঘ শ্বাস ফেলে। সে জানে এর পেছনে তার প্রফেশনালিজম কাজ করছে। তবুও রক্তিম সে তাকে নিয়ে এমন কনসার্স দেখাচ্ছে, এটা সন্ধ্যার ভালো লাগছে। ছোট থেকেই সন্ধ্যার বড় ভালোবাসার খাঙ্গাল। বাবা মায়ের ৫ সন্তানের মাঝে তৃতীয় ছিল সে। দরিদ্র মা বাবা কখনোই তাকে সেভাবে ভালোবাসা দেয়নি। অনাদারে বড় হয়েছে সে। ভেবেছিল বিয়ের পরে কপালে সুখ জুটবে। কিন্তু এমন একটা পরিবারে তার বিয়ে হলো যেখানে তাকে বউ না, এক বাচ্চার আয়া হিসেবে নিয়ে যাওয়া হলো। অতীতের এসব কথা ভেবে সন্ধ্যা বলে, আল্লাহ, আমি অনেক পাপ করেছি তাই না? তোমার দরবারে অনেক বড় অন্যায়কারী আমি। তাই কি আমায় এত শাস্তি দিয়েছো জীবনে? আজও আমি সবার কাছে অপরাধী। আজীবন নিজের সুখের কথা ভাবিনি, তখন আমি শুধু সয়েই গেছি। আর আজ এই প্রথম যখন নিজের কথা ভাবলাম, তখন আমি অপরাধী হয়ে গেলাম। সন্ধ্যাকে এভাবে বিড় করতে দেখে রক্তিম বলল, কিছু বলছেন আপনি? সন্ধ্যা এবার বলে ওঠে, আপনি আমায় অনেক ঘৃণা করেন তাই না? আপনিও এটাই ভাবেন আমার জন্যই আপনি আপনার ভালোবাসার মানুষ আপনার পাপ থেকে হারিয়েছেন? রক্তিম দীর্ঘ শ্বাস ফেলে বলে, এটা বাবাই কি স্বাভাবিক নয়? হুম, হয়তো এটাই স্বাভাবিক, কিন্তু বিশ্বাস করুন। থাক, আমি আর কিছু বিশ্বাস বা অবিশ্বাস করতে চাই না। যা হবার হয়ে গেছে। আমি আমার কথা স্পষ্ট জানিয়ে দিয়েছি। যাই হয়ে যাক না কেন, এই সম্পর্কটাকে মন থেকে মেনে নেওয়া আমার পক্ষে সম্ভব না। কারণ আমি এখনো প্রাপ্তিকে ভালোবাসি। সব বুঝলাম আমি। আপনি আমায় কখনো স্ত্রী হিসেবে মানবেন না তাও মানলাম। কিন্তু প্রাপ্তি, ওরও তো বিয়ে হয়ে গেছে আপনার ভাইয়ের সাথে। এই ব্যাপারে আপনার কি মত? হয়তো আল্লাহ আমাদের জন্য এটাই লিখে রেখেছিলেন। তাই আজ আমরা এইভাবে আলাদা হয়ে গেলাম। তবে আমার হৃদয়ে প্রাপ্তির জন্য যে স্থান ছিল তা আজীবন থাকবে। মৃত্যুর আগ পর্যন্ত
মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি ওকেই ভালোবেসে যাব। দরজার ঠিক বাইরে দাঁড়িয়ে রক্তিমের কথাগুলো শুনে নিল প্রাপ্তি। তার বুকের তার বুকের পাশ অদ্ভুত ব্যথা অনুভব হচ্ছিল ঝিনঝিন। দু চোখের মাঝে অজান্তেই জল চলে আসছিল। আচমকা পিঠে কারো স্পর্শ পেয়ে সে চমকে উঠল। আমি জানি পরিস্থিতি আপনার জন্য কঠিন প্রাপ্তি, শুধু এটুকু বলল, যারা আপনাকে এই পরিস্থিতিতে এনে দাঁড় করিয়েছে তাদের উপযুক্ত শাস্তি দিন। প্রাপ্তি আর নিজেকে ধরে রাখতে পারলো না। তার সামনে দাঁড়ানো রাশিদকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রাশিদও প্রাপ্তিকে আগলে নিল বুকের মাঝে। প্রাপ্তি রাশিদের বুকে মাথা টেকিয়ে কিছু সময় কান্না করার পর যখনই উপলব্ধি করে বিষয়টা, দ্রুত সে সরে আসে। চোখের জল মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে বলে, দুঃখিত, আসলে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি। কোনো ব্যাপার না, আমি আপনার অবস্থাটা বুঝতে পারছি। তবে একটা পরামর্শ দিই, এই আবেগকে নিজের দুর্বলতা না বানিয়ে নিজের শক্তিতে পরিণত করুন। প্রাপ্তি হালকা মাথা নাড়ায়। রাশিদ দেওয়া এই ভরসা তাকে অদ্ভুত মনোবল যোগাচ্ছে। সে রাশিদের দিকে কৃতজ্ঞতার সহিত তাকায় এবং বলে, ধন্যবাদ, আপনার জন্য আমি মানসিকভাবে নিজেকে শক্তভাবে গড়ে তুলতে পারছি। তা না হলে আমার যা অবস্থা হয়েছিল, আমি হয়তো নিজেকে শেষ করে দিতাম। এরকম কথা আর বলিও ভাববেন না। আপনি কেন নিজেকে শেষ করবেন? তাদেরকে শেষ করুন যারা আপনার এই অবস্থার জন্য দায়ী। প্রাপ্তি মাথা নাড়ায়, চোয়াল শক্ত করে রক্তিমে ওর সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, এবার আমি সবকিছুর শেষ দেখে ছাড়বো। পারভিন বেগম এসে উপস্থিত হলেন পাটোয়ারির বাড়িতে। তার সাথে ছোটবেলা আলমগীর কবিরও এসেছেন। তাদের আসতে দেখে রাব্বি পাটোয়ারি এগিয়ে এসে বললেন, বাহ, চলে এসেছেন তাহলে, ভালোই তো ফোন দিয়ে আটলেন। এভাবে নিজের মেয়েকে আমার ছোট ছেলের গলায় ঝুলিতে না পেরে বড় ছেলের গলায় ঝুলিয়ে দিলেন। আলমগীর কবির রাগী স্বরে বললেন, এসব কি যা তা বলছেন আপনি মিস্টার পাটোয়ারি? আমরা কেন আমাদের মেয়েকে আপনার বড় ছেলের গলায় ঝুলিয়ে দিতে যাব? আমরা তো এসব বিষয়ে কিছুই জানতাম না। আপনি ফোন করে বললেন, তারপরে এসব জানতে পারলাম। পারভিন বেগম আহাজারি করে বললেন, এ আমার বাড়িতে একের পর এক কি অঘটন করছে। প্রথমে ওই অপায়া বিধবাটা আমার ছেলেকে খেয়ে নিল, আমার নাতনিটার ভালোবাসাকেও কেড়ে নিল, আর এখন এভাবে একটা অনাকাঙ্ক্ষিত বিয়ে। আপনাদের এইসব নাটক বন্ধ করুন। ভালোই ভালোই আপনাদের মেয়েকে নিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যান, না হলে আমি ওকে গাড় ধাক্কা দিয়ে বের করে দেব। এমন সময় রাশিদ সেখানে উপস্থিত হয়ে বলে, যদি আপনার সাহস থাকে তাহলে আমার স্ত্রীর গায়ে একটা হাত দিয়ে দেখান মিস্টার পাটোয়ারি। রাব্বি পাটোয়ারির রক্তিম চোখের রাশিদের দিকে তাকায়। রাশিদ তাকে বিন্দুমাত্র তোয়াক্কা না করে বলে, আমাকে নিজের ছোট্ট ছেলের মতো কাপুরুষ ভাববেন না। আমি থাকতে আমার স্ত্রীর গায়ে যদি কেউ হাত তুলে, তবে তার হাত ভেঙে গড়িয়ে দিতে আমি দুবার ভাববো না। ওই বাইরের মেয়েটার জন্য তুমি তোমার নিজের বাবার বিরুদ্ধে যাচ্ছ? ও কোনো বাইরের মেয়ে নয় মিস্টার পাটোয়ারি, ও আমার স্ত্রী। বজ্রকণ্ঠে বলে ওঠে রাশিদ। তদগ্নে সন্ধ্যা, রক্তিম সবাই সেখানে উপস্থিত হয়। সন্ধ্যাকে দেখেই পারভিন বেগম বলে ওঠেন, ওই যে এসে গেছেন ডাইনিটা, ওর জন্যই এত অশান্তির সূত্রপাত। সন্ধ্যা আবারও পারভিন বেগমের মুখে এহেন গালমন্দ শুনে কষ্ট পেল। এর মধ্যে প্রাপ্তিও চলে এসেছে। প্রাপ্তি আসতেই পারভিন বেগম দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বললেন, কি হয়েছে দাদু ভাই তোমার? তুমি এই বিয়েটা কেন করলে? আমাদের তো এই ব্যাপারে কিছুই বলনি। সবকিছু এত দ্রুত ঘটে গেল যে জানানোর সময়টুকু পাইনি। আমি জানি না তোমরা ব্যাপারটা কিভাবে গ্রহণ করবে, কিন্তু এর মাঝে আলমগীর কবির বলে উঠলেন, তুমি খুব বড় একটা ভুল করেছো প্রাপ্তি। আমাদের না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়া তোমার উচিত হয়নি। এখন ফিরে চলো আমাদের সাথে, এখানে তোমার থাকতে হবে না। রাশিদ বলে ওঠে, আমার স্ত্রী এখান থেকে কোথাও যাবে না। তুমি কে আমাদের আটকানোর? প্রাপ্তি আমাদের বাড়ির মেয়ে, ওর উপর আমাদের অধিকার সবার আগে। ও আপনাদের বাড়ির মেয়ে হতে পারে, কিন্তু আইনত ও ধর্মীয় এখন ও আমার স্ত্রী। তাই আমার থেকে বেশি ওর উপর অধিকার কারোর নেই। রাশিদিন এখন অকাট্য যুক্তির সামনে বাকরুদ্ধ হয়ে যান আলমগীর কবির।
পারভিন বেগম অবশ্য প্রাপ্তির কানে কানে বলেন, বা তোমার বরকে তো বড্ড সুপুরুষ মনে হচ্ছে। আমার মনে হচ্ছে তুই একদম সঠিক সিদ্ধান্তটা নিয়েছিস ওকে বিয়ে করে। পাপড়ি রাশিদের দিকে তাকায়। লোকটার ব্যক্তিত্বে সত্যি মুগ্ধ হতে হয়। এর মাঝে রহিমা পাটোয়ারি উপস্থিত হয়ে বললেন, বাবা, দুদিনেই বউয়ের জন্য তোর দরদ উতলে উঠছে রাশিদ। ভালোই বউ পাগল হয়েছিস। কিছু কিছু মানুষের মতো কাপড়ের শোয়ার থেকে ন্যায়সঙ্গত কথা বলে যদি বউ পাগলা হওয়া যায়, তাহলে সেটাই ভালো। কথাটা শুনে রক্তিম মাথা নিচু করে নেয়। সে বুঝতে পারে এটা তাকে উদ্দেশ্য করেই বলা। রাব্বি পাটোয়ারি খুবই ফেটে পড়েন। তিনি বলে ওঠেন, এই মেয়ে এই বাড়িতে থাকবে না, এটাই আমার শেষ কথা। রাশিদ এবার এগিয়ে এসে রাব্বি পাটোয়ারির মুখোমুখি হয়ে বলেন, প্রাপ্তির ওপর এত রাগ কিসের আপনার মিস্টার পাটোয়ারি? এই রাগের জন্যই কি রক্তিম ও প্রাপ্তির বিয়েতে আপনি গন্ডগোল করেছিলেন? রাশিদ, এসব কি বলছো তুমি? এত হাইপার হচ্ছেন কেন? আমি তো কেবল একটা অনুমানের কথা বলছি। রাব্বি পাটোয়ারি সন্ধ্যার দিকে তাকান। সন্ধ্যাও তার দিকে তাকায়। সন্ধ্যার মনে পড়ে যায় দুদিন আগের কথা। 2 দিন আগে সন্ধ্যা প্রাপ্তিকে ডাকতে তার রুমে গিয়ে দেখতে পায় প্রাপ্তি শুয়ে আছে বিছানায়। এই প্রাপ্তি, কি হয়েছে? ওঠো, তাকাও আমার দিকে। আজ তো তোমার বিয়ে, এভাবে ঘুমোচ্ছ কেন অবহেলায়? এমন সময় রাব্বি পাটোয়ারির উপস্থিত হয়ে বললেন, ও এখন উঠবে না, ওকে আমি ঘুমের ঔষধ খাইয়েছি। তুমি ওকে যেই শরবত খাইয়েছিলে তাতে ঘুমের ঔষধ মিশানো ছিল। সন্ধ্যা হতবাক সুরে বলে ওঠে, কি? এসব কি বলছেন আপনি? এত অবাক হয়েও না। আমি যা বলছি আমার কথা পুরোটা শোনো, তারপর সিদ্ধান্ত নিও। বলুন। তোমার ব্যাপারে আমি সবই জানি। এই বাড়িতে কেউ তোমার যোগ্য সম্মান দেয় না। প্রাপ্তির বাবা জোর করে তোমায় বিয়ে করে এতদিন ধরে শুধু আয়া বুয়া বানিয়ে রেখেছে। কখনো তোমার একটু ভালোবাসেনি। এসব বলার মানে কি? তুমি কি জীবনে একটু ভালোবাসা চাও না? যোগ্য সম্মান চাও না? চাই, কিন্তু তাহলে আমার কথা শোনো। এই বিয়ের পোশাক পরে নাও আর চলো বিয়ের আসরে। কি? আমি? দেখো, বেশি সময় নেই। প্রাপ্তি চলে যাবার পর এমনিতেও পারভিন বেগম আর আলমগীর কবির তোমার দূর দূর করে তাড়িয়ে দেবে। যদি একটা ভালো ভবিষ্যৎ চাও, তাহলে আমার কথা শুনে নাও। আমি এটা পারবো না করতে। প্রাপ্তি আমাকে অনেক সম্মান করে, আমাকে মায়ের মতো দেখে। কিন্তু বাস্তবতা এটাই, তুমি এই বাড়িতে শুধু একজন আয়া, যার কাজের মূল্য লোকের থেকে যার মূল্য কাজের লোকের থেকে একটুও বেশি না। প্রাপ্তির দিকে তাকিয়ে সন্ধ্যা দীর্ঘশ্বাস ফেলে। ঘুমন্ত অবস্থায় প্রাপ্তিকে কতটা অমায়িক লাগছে। সন্ধ্যা ভাবতে থাকে প্রাপ্তির সাথে ছোট থেকে কাটানো মুহূর্তগুলো। এই বাড়িতে যদি কেউ সন্ধ্যার প্রাপ্ত সম্মান দেয়, সেটা একমাত্র প্রাপ্তি। বাড়ির বাকি সবাই সন্ধ্যাকে কাজের লোকের মতো দেখলেও প্রাপ্তি যেন তাকে নিজের মায়ের আসনেই বসিয়েছে। পারভেজ আলমের হাতে মার খেলে যখন সন্ধ্যা তাকে বসে থাকতে দেখে, এ তখনই প্রাপ্তি এসে তার চোখের জল মুছে দিত। আবার পারভেজ আলমের মৃত্যুর পর পারভিন বেগম এবং তার যারা যখনই সন্ধ্যাকে কিছু বলতে গেছে, প্রাপ্তি তখন সবার বিরুদ্ধে গিয়ে সন্ধ্যার পাশে দাঁড়িয়েছে। সেই প্রাপ্তির সাথে এত বড় অন্যায় কিভাবে করতে পারে সন্ধ্যা? তাহলে সে নিজের বিবেকের কাছেই ছোট হয়ে যাবে। পাত্রীর দিকে তাকিয়ে তাই সন্ধ্যা রাব্বি পাটোয়ারিকে অনুনয়ের সুরে বলল, দোহাই লাগে আপনার, এমন কথা বলবেন না। প্রার্থীকে অনেক ভালো মেয়ে, ওকে আমি নিজের পুত্রবধূ হিসেবে মেনে নিন। দেখবেন আপনার পরিবারের সবাইকে ও ভালো রাখবে। তোমার থেকে আমি কোনো পরামর্শ শুনতে চাইনি। তুমি এখন আমার কথা মন দিয়ে শোনো। সেদিন পারভিন বেগম তোমায় বলেছিল না, প্রাপ্তিকে বিয়ে দেওয়ার পরে তোমার ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করবে? সন্ধ্যা রাব্বি পাটোয়ারির মুখে এই কথা শুনে স্তব্ধ হয়ে যায়। তার মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন রাব্বি পাটোয়ারি রক্তিমকে নিয়ে বিয়ের কথা পাকা করতে এসেছিল। সেদিন সেদিন রান্নায় নুন বেশি হওয়ায় পারভিন বেগম সন্ধ্যার চুলের মুঠি ধরে গালমন্দ করতে করতে বলেন, বান্দির ঘরের বান্দি, কি রেঁধেছিস এটি? নিজের মুখে দিয়ে দেখ তো, খেতে পারিস কিনা। এমন সময় আলমগীর কবিরের স্ত্রী আমেনা বেগম সেখানে উপস্থিত হয়ে বলেন, প্রাপ্তি তো একেই লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছে। খেয়ে খেয়ে চর্বি বেশি জমে গেছে গায়ে, তাই এখন এমন ভুল করছে।
এরবার আমি এরপর আমি সব বের করছি। বৌমা, প্রাপ্তির জন্যই এত বড় বার বেড়েছে তাই তো? শুধু প্রাপ্তির বিয়েটা হতে দাও, তারপর আমি ওকে গায়ের ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করব। তখন দেখি একে কে বাঁচাতে আসে। কথাটা মনে পড়তে প্রাপ্তি বলে ওঠে, ওটা তো উনি রাগের মাথায়। রাব্বি পাটারি শান্ত স্বরে বললেন, ওসব বলে তুমি নিজেকে সান্ত্বনা দিতেই পারো সন্ধ্যা, কিন্তু সত্যটা কি বদলাবে? সন্ধ্যা নিশ্চুপ। আমি তোমার ব্যাপারে সবই জানি। তোমার বাবা তো কয়েক বছর আগেই মারা গেছেন। তোমার দুই বোন তাদের সংসারে ব্যস্ত। ওদের বাড়িতে একদিন বেড়াতে গেলেও তাদের শ্বশুর শাশুড়ির লোকের গালগাল শুরু করবে। এদিকে তোমার দুই ভাই তোমার মাকে ঠিক মতো দেখে না। পারভিন বেগম বাড়ি থেকে বের করে দিলে তোমার আশ্রয় কোথায় হবে? রাস্তার কুকুর শেয়ালেরা তো তোমাকে চিড়ে চিড়ে খাবে। যখনই তো জানোই তো দেশের অবস্থা। সন্ধ্যা এবার একটু ভয় পেয়ে যায়। রাব্বি পাটোয়ারি এই মোক্ষম সুযোগটা কাজে লাগিয়ে বললেন, তাই বলছি নিজের ভালো চাইলে একটু স্বার্থপর হও। অনেক তো করলে প্রাপ্তির জন্য। ওর জন্য 10টা বছর আয়া হয়ে কাটালে, নিজের জীবন যৌবন সব বিসর্জন দিয়েও প্রাপ্য সম্মানটা পেলে না। এবার একটু নিজের কথা ভাবো। রক্তিমের সাথে বিয়ে হলে তুমি দামি ঘর, ভালো বর সব পাবে। সব দিক দিয়ে তুমি সুখী হবে। এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। ভেবে দেখো কি করবে। যদি আমার প্রস্তাবে রাজি হও, তাহলে বাইরে এসে সবাইকে বলো প্রাপ্তি পালিয়ে গেছে। বাকিটা আমি বুঝে নেব। আর এই যে বেনারসি শাড়ি আর গহনা দেখছো, এর থেকে অনেক দামি শাড়ি ও গহনা তুমি রোজ পরতে পারবে যদি আমার বাড়ির বউ হও। এখন সিদ্ধান্ত তোমার উপর। কথাগুলো বলেই তিনি বেরিয়ে যান। সন্ধ্যা ঘুমন্ত প্রাপ্তির দিকে তাকিয়ে রাব্বি পাটোয়ারির বলা কথাগুলো ভাবতে থাকে। অতঃপর দীর্ঘ শ্বাস ফেলে বলল, আমি ছোট থেকে তোমার জন্য অনেক করেছি প্রাপ্তি। আমি জানি আমি আজ যা করতে চলেছি তা হয়তো খুবই নিচু একটা কাজ, অনেক বড় স্বার্থপরতা এবং বিশ্বাসঘাতকতা। কিন্তু আমার মনে হয় এবার আমার নিজের কথা ভাবা উচিত। কারণ সত্যিই তো আমার কাছে আর কোনো উপায় নেই। যদি এই প্রতারণার মাধ্যমে আমি একটা সুখী জীবন পাই, তাতে ক্ষতি কি? তোমার বাবা আমাকে বিয়ে করে এনে পুরো আয়ার মতো ট্রিট করেছে। বিগত 10 বছর আমার জীবন পুরো জাহান্নামের মতো ছিল। তুমি তো অনেক সুন্দর প্রাপ্তি, সব দিক দিয়ে তুমি সেরা। তোমার রূপ আছে, ভালো পরিবার, মেধা সব আছে। আজ এই বিয়েটা না হলে তোমার অন্য আরো ভালো ভালো অপশন আছে, কিন্তু আমার কাছে এটাই জীবনের মোড় ঘোরানোর সবচেয়ে বড় সুযোগ। তাই পারলে আমায় ক্ষমা করে দিও। বলেই সন্ধ্যা প্রাপ্তির দিকে শেষবার তাকিয়ে রুমের দরজা বন্ধ করে দেয়। আমি নিজের সুখটাকেই বেছে নিলাম। অতীতের ভাবনা থেকে বেরিয়ে প্রাপ্তি দীর্ঘ শ্বাস ফেলে। এদিকে রাব্বি পাটোয়ারি ততক্ষণে প্রাপ্তিকে বাড়ি থেকে বের করার জন্য চিৎকার চেঁচামেচি করে চলছেন। এমন সময় প্রাপ্তি হঠাৎ সন্ধ্যার দিকে এগিয়ে বলে, আমি এই বাড়ি থেকে স্বেচ্ছায় চলে যেতে রাজি, কিন্তু আমার একটা শর্ত আছে। প্রাপ্তি সন্ধ্যা প্রাপ্তির দিকে অবাক চোখে তাকায়। রাশিদও অবাক হয় প্রাপ্তির কথা শুনে। রাব্বি পাটোয়ারি বলেন, কি শর্ত বলো জলদি। আমার শর্ত একটাই, যে মিসেস সন্ধ্যাকে সবার সামনে স্বীকার করতে হবে সেদিন উনি কি চাল ছেড়েছিলেন, কিভাবে উনি আমায় সরিয়ে রক্তিমকে বিয়ে করলেন। সন্ধ্যা বলে ওঠে, প্রাপ্তি আমায় বিশ্বাস করো, আমি কোন চাল। চুপ, একদম চুপ। এবার বুলাবালা হওয়ার নাটক করেছেন, অনেক করেছেন আর না। এবার ভালো ভালোই সব সত্য স্বীকার করুন। রাব্বি পাটোয়ারি রক্তিমের উদ্দেশ্যে বলেন, রক্তিম, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কিছু বলবে না? তোমার সামনে দাঁড়িয়ে তোমার স্ত্রীকে কেউ কিভাবে এমন প্রশ্ন করে? রক্তিম বলে, আমিও সত্যটা জানতে চাই আব্বু, কি হয়েছিল সেদিন। সন্ধ্যা এবার প্যানিক হতে থাকে। পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে পারে ভেবে রাব্বি পাটোয়ারি এবার আলমগীর কবির এর উদ্দেশ্যে বললেন, ভালো চাইলে আপনার বাইজিকে নিয়ে এক্ষুনি বেরিয়ে যান, নয়তো। এমন সময় রাশিদ এগিয়ে এসে প্রাপ্তির হাত ধরে তাকে নিজের রুমের দিকে নিয়ে যেতে যেতে বলে, আমার স্ত্রী আমার সাথে আমার রুমেই থাকবে। যদি কারো সাহস থাকে ওকে আমার থেকে চিনিয়ে নিয়ে দেখাও। এই দৃশ্য দেখে রাব্বি পাটোয়ারি খুবই ফেটে পড়েন। রক্তিমের খারাপ লাগে, বুকে ব্যথা অনুভব হয়। সন্ধ্যা ছুটে নিজের রুমের দিকে গিয়ে বসে।
কাঁপতে কাঁপতে ভাবে, আমি সত্যিই অনেক বড় অন্যায় করেছি লোভের বশে। এই অপরাধ বোধ আমায় তিলে তিলে শেষ করে দেবে। হায় খোদা, তুমি আমায় রক্ষা করো এই অপরাধ বোধ থেকে। এমন সময় রক্তিম রুমে এসে বলে, প্রাপ্তি যে কথাগুলো বললো সেগুলো কি সত্যি? আপনার কি হাত আছে আমার আর প্রাপ্তির বিয়ে আটকানোর পেছনে? সন্ধ্যা বলে ওঠে, আসল সত্য হলো, হ্যাঁ, আমিই দায়ী এসবের জন্য। আমিই আপনাদের আলাদা করেছি, কিন্তু এর পেছনে আসলে একজনের হাত আছে। কে সে? তিনি হলেন। সন্ধ্যা রক্তিমকে কিছু বলতে যাবে এমন সময় রাব্বি পাটোয়ারি সেখানে চলে আসেন। তিনি তিনি এসে বাইরে থেকে দরজার লক করে দরজার নক করে তিনি রক্তিমের উদ্দেশ্যে বলেন, রক্তিম, আমার রুমে এসো, তোমার সাথে জরুরি কথা আছে। ঠিক আছে আব্বু। উম, বলে এই রক্তিম উদ্দেশ্যের বা সন্ধ্যার উদ্দেশ্যে বলে, আপাতত আমি যাচ্ছি, পরে এসে আপনার থেকে সব শুনবো। আশা করি আপনি আমার থেকে কিছু লুকাবেন না। বলেই রক্তিম চলে যায়। এদিকে সন্ধ্যা রক্তিমের যাওয়ার পানে তাকিয়ে বলে, আবেগের বশে আমি কি করতে যাচ্ছিলাম? যদি আমি সবকিছু বলেই দেই তাহলে তো সব শেষ হয়ে যাবে। ওদের বাবা ছেলের মাঝে আবার ঝামেলা হবে। আর রক্তিম যা বাবা ভক্ত ছেলে, ওকে আমায় বিশ্বাস করবে? মনে হয় না। ও আমাকে দোষী ভাববে। মাঝখান থেকে আমারই কপাল ফুটবে। রাব্বি পাটোয়ারি আমাকে একটা সুযোগ দিয়েছেন, আমার সেই সুযোগকে কাজে লাগানো উচিত। না, আমি রক্তিমকে কিছু জানাবো না। ও ফিরে এলে না হয় কথাটা ঘুরিয়ে দেব। বলেই সন্ধ্যা বিছানায় বসে পড়ে। বিবেক ও স্বার্থের জন্য আবারও স্বার্থপরকে এসে জয়ী করলো। রক্তিম রাব্বি পাটোয়ারির সাথে তার কক্ষে যেতে রাব্বি পাটোয়ারি রক্তিমের উদ্দেশ্যে বলেন, শোনো রক্তিম, যত যাই হয়ে যাক না কেন, তোমার কিন্তু এটা ভুললে চলবে না যে সন্ধ্যা তোমার স্ত্রী। আমি জানি তুমি একসময় প্রাপ্তিকে অনেক ভালোবাসতে, হয়তো এখনো বাসো, কিন্তু বাস্তবতা এটাই যে প্রাপ্তি শুধু তোমার অতীত, এর থেকে বেশি কিছু নয়। আর যেহেতু এখন তোমার ভাই ওকে বিয়ে করেছে, যদিও আমি এই বিয়েটা মানি না, তবুও সম্পর্কে ও এখন তোমার ভাবি। তাই আমি আশা করব তুমি ওর থেকে দূরে থাকবে এবং ওর সাথে মিশে আমার দেওয়া শিক্ষাকে অপমান করবে না। আমার উপর তুমি ভরসা রাখতে পারো আব্বু। তোমাকে ভরসা করি জন্যই বলেছি। রক্তিম রক্তিম মুখে তার বাবাকে আশ্বস্ত করলেও তার মনে মনে অদ্ভুত জ্বর ওঠে। প্রাপ্তি যদি এই বাড়িতে সবসময় তার সামনে ঘুরে বেড়ায়, সে আর কতক্ষণ নিজেকে সামলে রাখবে? তার মনে প্রাপ্তির জন্য যে অনুভূতি আছে, তাকে কি মুছে ফেলা সম্ভব? ব্যাপারটা ভেবেই সে দীর্ঘশ্বাস ফেলে। প্রাপ্তিকে রাশেদ নিজের সাথে রুমে নিয়ে এসেছিল। রাশেদ প্রাপ্তিকে বলে, আপনার দাদি ও চাচু ফিরে গেছেন। আপনার কি ওনাদের সাথে কোনো কথা হয়েছে? চাচু হয়তো আমার উপর রাগ করেছেন তাই কিছু বলেননি। তবে দাদি যাওয়ার সময় আমায় বলল, আমি নাকি আপনাকে বেছে নিয়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছি। রাশিদ ঠাট্টা করে বলে, আমি আসলে এতটাও ভালো মানুষ না যতটা উনি ভাবছেন। আমাদের বিয়েটা তো আসলে একটা প্রতিশোধের জন্যই। একবার আমাদের উদ্দেশ্য পূরণ হলেই আপনি আপনার রাস্তায়, আমি আমার রাস্তায়। প্রাপ্তি মাথা নাড়ায়। তারা দুজনেই এই ব্যাপারটাই অবগত। রাশিদ প্রাপ্তির দিকে হাত বাড়িয়ে বলে, বাট আমরা কিন্তু চাইলে অনেক ভালো বন্ধু হতে পারি, কি বলেন? প্রাপ্তি মৃদু হেসে বলে, অবশ্যই, আপনার মতো একজন সাপোর্টিং বন্ধু পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার। সে রাশিদের বাড়িয়ে দেওয়া হাতটি ধরে নেয়। দুজনে খুশি দেখাচ্ছিল। রক্তিম তখনই রাব্বি পাটোয়ারির রুম থেকে ফিরছিল। ভিতর থেকে দুজনের হাসির আওয়াজ পেয়ে সে থমকে যায় এবং দরজায় এসে দাঁড়ায়। প্রাপ্তি ও রাশেদকে একসাথে হাসতে দেখে তার বুকে এক চাপা কষ্ট ও ঈর্ষার উদ্রেক হয়। রক্তিম হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে বলে, প্রাপ্তি দুদিনেই ভাইয়াকে এতটা আপন করে নিল। কই, আমি তো সন্ধ্যাকে এতটা আপন করে নিতে পারিনি। তাহলে প্রাপ্তি কিভাবে পারছে? ও কি তাহলে কখনোই আমাকে সত্যি ভালোবেসেছিল নাকি? এমন সময় তার মনে পড়ে যায় রাব্বি পাটোয়ারি কিছুক্ষণ আগে বলা একটি কথা, আমার তো প্রাপ্তি মেয়েটাকে সঠিক সুবিধার মনে হয় না। দেখো, ও তোমাকে না পেয়ে তোমার বড় ভাইকে বিয়ে করে নিল।
ও কি আসলে কখনো তোমায় ভালোবেসেছিল, নাকি ওর লোভ ছিল পাটোয়ারি বাড়ির বউ হওয়া? তাই হয়তো তোমায় না পেয়ে তোমার বাইকে। না আব্বু, আমার মনে হয় না প্রাপ্তি এমন। রক্তিম কিছুটা উঁচু গলায় নিজের বাবাকে বলেছিল, কিন্তু এখন এই দৃশ্য দেখে তার মনে সন্দেহের বীজ বপিত হয়। সে আর এক মুহূর্ত না দাঁড়িয়ে রুমে যায়। রুমে গিয়ে সন্ধ্যার মুখোমুখি হয়ে বলে, এখন আমাকে সত্যটা জানান সন্ধ্যা, কি হয়েছিল আপনি তখন, কি বলেছিলেন আপনি তখন, এসবের পিছনে কে আছে? সন্ধ্যা বলে, আসলে বিগত কিছুদিন থেকে যেভাবে সবাই আমাকে দোষারোপ করছিল, তাতে আমি আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তাই নিজেকেই দোষী ভাবছিলাম। এজন্য জানি না কি বলতে কি বলে ফেলেছি, কিন্তু বিশ্বাস করুন, আমার কোনো দোষ নেই। আমার দোষ আমার দোষ বেশ এইটুকুই যে আমি প্রাপ্তিকে পাওয়া যাচ্ছিল না তখন। যখন আপনার বাবা আপনাকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়, তখন আমি শুরুতে এর বিরোধিতা করলেও পরবর্তীতে যখন তিনি অনুরোধ করতে থাকেন, আমি রাজি হয়ে যাই। রক্তিম সন্ধ্যার দিকে তাকিয়ে বলে, কিন্তু আপনি তো কিছুক্ষণ আগেও অন্য কথা বলছিলেন। এভাবে নিজের কথা বদলানোর কারণ কি? সন্ধ্যা তখন চোখে জল এনে আবারও ক্রন্দনরত সুরে বলে, প্রাপ্তি আমার সৎ মেয়ে হলেও ওকে আমি ছোট থেকে নিজের মেয়ের মতোই দেখেছি। তাই আমার মনে সবসময় ওই গিল্ট কাজ করে যে আমি আপনাকে বিয়ে করে প্রাপ্তির সাথে অন্যায় করেছি। আমি জানি না প্রাপ্তি কেন সেদিন চলে গিয়েছিল, কোথায় চলে গিয়েছিল, কিন্তু এমন সময় রক্তিমের ফোন বেজে ওঠে। সে ফোন রিসিভ করতেই বিপরীত দিক থেকে বলে, হ্যালো, কে বলছেন? আপনার একজন শুভাকাঙ্ক্ষী বলছি। আপনি নিজের প্রাক্তন প্রেমিকার প্রাপ্তির আসল রূপ দেখতে চান তো? কেন সে বিয়ের আসর থেকে গায়েব হয়েছিল জানতে চান? তাহলে এখনই নিজের হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন। হলেই কলটা কেটে যায়। রক্তিম দ্রুত হোয়াটসঅ্যাপে প্রবেশ করলো। সেখানে সে এমন কিছু দেখতে পেল, দেখলো প্রবেশ করা মাত্রই যাতে তার ফিলে চমকে উঠল। প্রাপ্তি অন্য একটা ছেলের সাথে বিছানায় অর্ধনগ্ন অবস্থায়। রক্তিম ছবিটা দেখা মাত্র বলে ওঠে, ছি, এই তাহলে প্রাপ্তির আসল রূপ। এই জন্যই ও বিয়ের আসর থেকে পালিয়ে গিয়েছিল। সন্ধ্যা কিছু বুঝতে না পেরে কিছু জিজ্ঞাসা করে, কি হয়েছে? রক্তিম ক্রুবে তার সামনে থাকা ফুলদানি ছুঁড়ে মারে ফ্লোরে। সন্ধ্যা ভয়ে চুপসে যায়। রক্তিম খেপা ষাঁড়ের মতো ক্ষিপ্ততা নিয়ে বেরিয়ে পড়ে রুম থেকে। সন্ধ্যাও তার পেছনে পেছনে যায় এর কারণ জানতে। রাশিদ কিছুক্ষণ আগেই বাইরে বেরিয়েছিল। প্রাপ্তি একাই রুমে বসেছিল। সময় কাটছিল না জন্য সে টিভি অন করে একটা মুভি দেখছিল। এমন সময় রক্তিমের আগমন তাদের কক্ষে। তার চোখে মুখে ক্রোধ এবং ঘৃণা। রক্তিমকে এভাবে আসতে দেখে প্রাপ্তি ঘাবড়ে গেল। দ্রুত উঠে দাঁড়িয়ে বলল, তুমি এখানে? রক্তিম প্রাপ্তির সামনে এসে দাঁড়ায়। মিনিমাম ভদ্রতা শিখোনি? এভাবে নক না করে অন্যের রুমে প্রবেশ করা কি ম্যানার্সের মধ্যে পড়ে? রক্তিম চরম কোপ নিয়ে বলে, তাহলে এখন একটা চরিত্রহীন মেয়েকে আমাকে ম্যানার্স শেখাবে? রক্তিমের মুখে এই কথা শুনে প্রাপ্তির মাথা গরম হয়ে যায়। সে শক্ত কণ্ঠে বলে, রক্তিম, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ভুলে যেও না আমি সম্পর্কে তোমার। চুপ করো। কোন মুখে এত বড় কথা বলছো, চরিত্রহীন মেয়ে কোথাকার? আমার এখন নিজের উপরেই এটা ভেবে ঘৃণা হচ্ছে যে তোমার মতো একটা মেয়েকে আমি ভালোবেসেছিলাম। ঘৃণা তো আমারও হচ্ছে এটা ভেবে যে তোমার মতো একটা স্পাইনলেস কে আমি ভালোবেসেছিলাম। তুমি আসলে কারো ভালোবাসায় ডিজার্ভ করো না। নিজের বাবার হাতের পুতুল তুমি। আর কোন সাহসে তুমি আমায় চরিত্রহীন বলছো? নিজের এই ভালো মানুষের মুখোশ এবার খুলে ফেলো প্রাপ্তি। তোমার আসল রূপ আমার সামনে পরিষ্কার হয়ে এসেছে। তদম্নে সন্ধ্যা, পাটোয়ারি সবাই রক্তিমের চিৎকার শুনে সেখানে এসে উপস্থিত হয়। রাব্বি পাটোয়ারি এসে বললেন, কি হয়েছে রাব্বি? তুমি এরকম করে চিল্লাচিল্লি করছো কেন? আমি আজ আবার আমি আজ আবার বুঝতে পারলাম আব্বু, যে তুমি সবসময় যা করো আমার ভালোর জন্যই করো। এই মেয়েটার ব্যাপারে তুমি যা ভেবেছিলে তাই সত্যি। আমি ভালোবাসায় অন্ধ হয়ে গিয়েছিলাম। রহিমা পাটোয়ারি পান চিবোতে চিবোতে বললেন, কি করেছে এই মেয়ে? রক্তিম এবার তার ফোনে আসা সেই ছবির সামনে সবার সামনে দেখিয়ে বলে, দেখো এই মেয়ের কাহিনী, কিভাবে বিছানায় অর্ধনগ্ন হয়ে একটা ছেলের সাথে শুয়ে আছে।
ছবিটা দেখে সবার পিছলে চমকে যায়। রহিমা পাটোয়ারি চি চি করে বলে ওঠেন, হায় আল্লাহ, এ কি দেখলাম! আমাদের বাড়ির বউ বিয়ের আগে এসব কীর্তি করে বেরিয়েছিল। লজ্জায় আমার মাথা কাটা যাচ্ছে। বেলাস দুশ্চরিত্রা মেয়ে। প্রাপ্তি বলে ওঠে, এই ছবি একদম মিথ্যা। এটা নিশ্চয়ই কোনো এআই বা এমন কিছু দিয়ে তৈরি। এটা কখনোই সত্য হতে পারে না। এসব অজুহাত দেওয়া বন্ধ করো প্রাপ্তি। আমাকে কি তোমার মূর্খ মনে হয় যে আমি কোনো কিছু যাচাই বাছাই ছাড়াই বিশ্বাস করব এই ছবি? এই ছবিটা আমি ডিফেকশন অ্যাপে পরীক্ষা করে দেখেছি। এটা 100% সত্য। কোনো এআই বা কারসাজি নয়। রাব্বি পাটোয়ারি আগ্রাসী স্বরে বললেন, আমি আগেই বুঝেছিলাম এই মেয়ের সুবিধার না। একে দিন দেখলো এ একদিন দেখতে হলো আমায়। তোমার বড় ভাই কি মনে করে এই মেয়েকে আমাদের বাড়ির বউ করলো? এই ছবি বাইরে গেলে যে আমাদের মান সম্মান আর কিছুই বজায় থাকবে না। বের করো, বের করো এই মেয়েকে, গাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করো। চরম কোপ নিয়ে বলে ওঠেন রহিমা পাটোয়ারি। এমন সময় সন্ধ্যা যে এতক্ষণ চুপ সব শুনছিল সেসব বলে ওঠে, আপনাদের বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমি প্রাপ্তিকে চিনি। ও এমন মেয়েই নয়। এসব ছবি সত্য হতে পারে না। ও যথেষ্ট ভালো একটা মেয়ে। রাব্বি পাটোয়ারি সন্ধ্যাকে থামিয়ে দিয়ে বলেন, তুমি আর এই মেয়ের হয়ে সাফাই গিয়েও না বৌমা। রক্তিম তো বললো ও এসব ছবি পরীক্ষা করে দেখেছে যে মিথ্যা নয়। ও কি ভুল বলছে তাহলে? সত্য মিথ্যা এসব কিছু আমি জানি না, কিন্তু প্রাপ্তিকে আমি শৈশব থেকেই দেখছি। ও এমন মেয়েই নয়। ও যথেষ্ট ধার্মিক একটা মেয়ে। ও 5 ওয়াক্ত নামাজ পড়ে, সবসময় আল্লাহর স্মরণ করে। ওর পক্ষে এটা করা কখনোই সম্ভব না। ও তো আজ অব্দি কোনো ছেলে বন্ধুও ছিল না, সেখানে এসব। রক্তিম বলে ওঠে, আমিও তো ওকে ভালোই ভাবতাম, কিন্তু আজ ওর আসল রূপ আমার সামনে এসে গেল। ও যে একটা চরিত্রহীন পতিতা তা আজ। প্রার্থী এগিয়ে এসে টাচ করে থাপ্পড় বসিয়ে দিল রক্তিমের গালে। চোখ রাঙিয়ে বলল, খবরদার, আমার চরিত্র নিয়ে আর একটা বাজে কথা বললে তোমার জিহ্বা আমি টেনে ছিঁড়ে ফেলবো। তোমার এত বড় সাহস, তুমি আমার গায়ে হাত তুললে? রক্তিম, আমার বাড়িতে দাঁড়িয়ে আমার ছেলেকে মারলে তুমি? রাব্বি পাটোয়ারি, হ্যাঁ তুললাম, প্রয়োজনে আবার তুলবো। রক্তিম কুবে প্রাতের হাতটা ধরে টানতে টানতে বলে, তোমার মতো চরিত্রহীন মেয়ের কোনোটাই আমার বাড়িতে হবে না। সন্ধ্যা রক্তিমের পথ আটকে বলে, দাঁড়ান, প্রাপ্তি এরকম মেয়ে নয়, আপনি ভুল বুঝছেন। কেউ হয়তো কোনো ষড়যন্ত্র করছে। প্রাপ্তি বলে, প্লিজ মিসেস সন্ধ্যা, এসব নাটক করবেন না। আপনি যে এসবে খুশি তা বেশ বুঝতে পারছি। সন্ধ্যার বুক কেঁপে ওঠে। সে তো খুশি নয় এসবে। হয়তো সে স্বার্থপর হয়ে গিয়েছিল সাময়িকভাবে, কিন্তু আজও প্রাপ্তির প্রতি অন্যায় সে মানতে পারবে না। কারণ সে নিজের হাতে এই মেয়েটাকে। তাই সে আবারও রক্তিমকে বলে, রাশিদ ভাইকে আসতে দাও, ওনার অনুপস্থিতিতে। কিন্তু রক্তিম আজ কোনো কিছুর শোনার মুডে ছিল না। চরম ক্রোধে সে সন্ধ্যাকে ধাক্কা মারে। সন্ধ্যা দরজায় গিয়ে আঘাত পায়। তার মাথা ফেটে রক্ত বের হতে থাকে। এই দৃশ্য দেখে প্রাপ্তি আর চুপ থাকতে পারে না। রক্তিমের থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সন্ধ্যার দিকে এগিয়ে বলে, তুমি ঠিক আছো মা? ঠিক আছো আম? বলতে গিয়েও থেমে যায়। সন্ধ্যার চোখে জল। প্রাপ্তিও বুঝতে পারে সন্ধ্যা আজ তার কথা ভাবে। এর মাঝে রক্তিম এসে আবারও তার হাত টেনে বলে, দূর হও আমার বাড়ি থেকে। তখনই রাশিদ এসে তাকে ঘুষি মেরে বলে, আমার স্ত্রীর গায়ে হাত দেওয়ার সাহস তোর কি করে হলো জানোয়ার? তোর হাত আজ আমি কেটে ফেলবো। প্রাপ্তি রাশিদকে দেখে মনে সাহস পায়। রক্তিমের থেকে দূরে সরে এসে সে রাশিদের সামনে দাঁড়ায়। রাশিদের উদ্দেশ্যে বলে, আমাকে বিশ্বাস করুন, আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হচ্ছে তা সঠিক নয়। এসব ছবির সাথে আমি জড়িত নই। তোমাকে বলতে হবে না প্রাপ্তি। আই স্ট্রিট আই স্টার্ট ইউ। তুমি না বললেও আমি জানি এসব ছবির পেছনে কোনো ষড়যন্ত্র নিশ্চয় আছে। তোমাকে এই 2 দিনে আমি যা চিনেছি, তুমি এমন মেয়েই নও। প্রাপ্তির দু চোখে জল ফুলকিত হয়। যে রক্তিমকে সে এত বেশি পরিমাণে ভালোবেসেছিল, তাই তাই তাকে সামান্য কটা ছবি দেখে এমন ভুল বুঝলো। অথচ এমনটা হওয়ার কথা ছিল না। সেখানে অল্প দিনের পরিচয় রাশিদ তাকে এতটা ভরসা করছে। সন্ধ্যা উঠে বলে,
প্রাপ্তি এমন মেয়েই নয়, আমাকে যে যাই বলুক আমি কখনোই বিশ্বাস করব না। রাব্বি পাটুরি ধমকের সুরে বলেন, এসব নাটক বন্ধ করো তোমরা। প্রাপ্তি কেমন মেয়ে নয় সেসব জানতে আমি আগ্রহী নয়। আমার কাছে সবার আগে আমার পরিবারের সম্মান, যা আমি কোনো কিছুর বিনিময়েই ভুলুণ্ঠিত হতে দেব না। তাই আমি প্রাপ্তিকে কিছুতেই এই বাড়ির বউ হিসেবে আর স্বীকৃতি দিতে পারি না। এসব ছবি যদি বাইরের কারো হাতে পড়ে, আমাদের বাড়ির মান সম্মান একটু থাকবে না, সব ধুলোয় মিশে যাবে। রহিমা পাটোয়ারিরও বাইরের সাথে তাল মিলিয়ে বলে, ঠিক বলেছিস ভাইয়া, এই মেয়েকে কিছুতেই এ বাড়িতে রাখা যাবে না। আমাদের পাটোয়ারি বাড়ির একটা সম্মান আছে। রাশিদ প্রাপ্তির হাত শক্ত করে ধরে বলে, প্রাপ্তি এই বাড়ি থেকে কোথাও যাবে না, আমি কথা দিচ্ছি। এসব ছবি যে সত্য নয় তা প্রমাণ করে ছাড়বো। আমাকে তোমরা সুযোগ দাও। রাবি পাটোয়ারি কিছু বলতে যাবে, এমন সময় রক্তিম বলে ওঠে, যা ভয় পেয়েছিলাম সেটাই হলো। সত্য কখনো চাপা রাখা যায় না। কি হয়েছে জানতে চান রাব্বি পাটোয়ারি? এই সমস্ত ছবি গুগলে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সঙ্গে এটাও প্রকাশিত হয়েছে যে প্রাপ্তি আমাদের পাটোয়ারির বাড়ির বউ। আমাদের মান সম্মান সব একদম ধুলোয় মিশে গেছে আব্বু। রাব্বি পাটোয়ারি একেবারে হতবিম্বল হয়ে পড়েন। তিনি চরম ক্ষোভ নিয়ে বলেন, যে বরটা পেয়েছিলাম সেটাই সত্য হলো। এবার তুমি কি বলবে রাশিদ? তোমার প্রিয় স্ত্রী পুরো কাহিনী যে দেশ জুড়ে ভাইরাল হয়ে গেল, এরপর কোথায় মুখ দেখাবো আমরা? পথে ঘাটে লুকিয়ে দেখে চুলকানি মাখাবে। প্রাপ্তি দু চোখে জল চলে আসে। এরপর আমি কোনভাবে এই মেয়েকে আর এ বাড়িতে থাকতে দেব না। না মানে না, একদম। দুশ্চরিত্রা মেয়েকে এরকম দুশ্চরিত্রা মেয়ের কোনো জায়গা আমার পাটোয়ারি বাড়িতে নেই। রাশিদ আর কিছু বলতে যাবে এমন সময় প্রাপ্তি বলে ওঠে, আপনাকে আমার হয়ে আর কিছু বলতে হবে না। আমি নিজেকে সঠিক প্রমাণ না করা অবধি এই বাড়িতে আর থাকতে চাই না। আমি চলে যেতে চাই এখান থেকে, কারণ এত অপমান সহ্য করে এই বাড়িতে থাকা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু প্রাপ্তি, প্লিজ, এটা আমার আত্মসম্মানের ব্যাপার। আমি সেদিনই এই বাড়িতে ফিরবো যেদিন নিজেকে নিরপরাধ প্রমাণ করতে পারবো। ঠিক আছে, আমি তোমাকে আটকাবো না, কিন্তু তোমাকে এভাবে একা ছাড়ার মতো কাপুরুষও আমি নয়। আমিও যাব তোমার সাথে। রাব্বি পাটোয়ারি বললেন, বেশ, তবে এটা মনে রেখো রাশিদ, আজ যদি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও, তাহলে এই বাড়ির দরজা তোমার জন্য চিরদিনের জন্য বন্ধ। রাশিদ বলে, আই ডোন্ট কেয়ার, নিজের রাস্তা আমি নিজেই বুঝে নেব। আপনি থাকুন আপনার বাড়ি নিয়ে। রক্তিম ক্ষোভের সাথে বলে, বাইরের একটা দুশ্চরিত্রা মেয়ের জন্য তুমি নিজের বাড়ি ছেড়ে দেবে ভাইয়া? যা করছো ঠান্ডা মাথায় ভেবে করো। আমি ঠান্ডা মাথায় ভেবেই সিদ্ধান্ত নেই রক্তিম। তোর মতো লোকের কথায় প্রচলিত হয় নয়। আর খবরদার আমার স্ত্রী সম্পর্কে আর একটা নোংরা শব্দ যেন তোর মুখ থেকে না শুনি। বলেই রাশিদ প্রাপ্তির হাত শক্ত করে ধরে এক কাপড়ে বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। রহিমা পাটোয়ারি হতবাক সুরে বলে ওঠেন, এটা তুমি কি করছো ভাইয়া? ঘরের ছেলেটাকে তো অন্তত আটকাও। ওকে আমি আটকাবো না রহিমা, ও খুব জেদ ওর। দুদিন পর পরিচয় ছাড়া বেঁচে দেখার যদি সামর্থ্য থাকে, ঘুরে ফিরে তো আমার পায়ে এসে পড়তে হবে। এত ভেবো না। রশিদ একবার ফিরে তাকায়, যতদিন না পর্যন্ত আমার স্ত্রীকে সসম্মানে ফিরাতে পারবো, আমি এখানে পা রাখবো না। এটা আমার ওয়াদা। বলেই রাশেদ আর কিছু না বলে একদম চলে যায়। সন্ধ্যা চুপচাপ দাঁড়িয়ে দেখে তার মন চায় প্রার্থীকে আটকানোর, তার পাশে গিয়ে দাঁড়াতে, কিন্তু সে বড্ড নিরুপায়। রাশিদ প্রার্থীকে নিয়ে বাড়ির বাইরে আসতে প্রার্থীকে বলে, আমার জন্য আপনি এত ঝুঁকি কেন নিলেন? কারণ আপনি আমার বন্ধু, আর বন্ধুর এতটুকু করতেই পারি। আমি বুঝতে পারছি আপনাকে খুব খারাপ ভাবে ফাঁসানো হচ্ছে। এই অবস্থায় এই সমাজে একটা মেয়ে কি পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে পারে সেটা সম্পর্কে আমি অবগত। তাই আমি চেষ্টা করব যতটা সম্ভব আপনাকে প্রটেক্ট করার। প্রাপ্তি কিছু বলবে তার আগেই ওর ফোন বেজে ওঠে। পারভিন বেগমের ফোন করেছেন। হ্যাঁ দাদি বলো। প্রাপ্তি, এসব কি শুনছি? তোর নাকি কি সব ছবি? পারভিন বেগম নিজের কথা শেষ করার আগে আলমগীর কবির তার হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে, ছি প্রাপ্তি ছি,
তুই যে এমন বেরোবি আমি কল্পনা করিনি। জানিস তোর জন্য লোকসমাজে আমরা মুখ দেখাতে পারছি না। একেই তো যার সাথে বিয়ে ভেঙে গেল তারই বড় ভাইকে বিয়ে করলি, এখন আবার এসব ছবি। শোন, আজ থেকে তোর সাথে আমাদের সম্পর্ক শেষ, আর কখনো তোর মুখ আমাদের দেখাবি না। বলেই তিনি ফোন কেটে দিল। প্রাপ্তি ফোনটা কান থেকে নেমে অসাড় চোখে তাকায়। কি হয়েছে? প্রশ্ন করে রাশিদ। প্রাপ্তি উত্তরে হালকা হেসে বলে, সব আপন মানুষ আমাকে পর করে দিচ্ছে। আজ আমি বুঝতে পারছি এই পৃথিবীতে আমি কতটা একা। সবাই আপনাকে পর করলেও আপনার বন্ধু এই রাশিদ আপনাকে কখনো পর করবে না। আমার উপর ভরসা রাখুন। প্রাপ্তি যথেষ্ট শক্ত শক্ত মেয়ে, কিন্তু এবার আর নিজেকে ধরে রাখতে না পেরে রাশিদকে জড়িয়ে অশ্রুসিক্ত চোখে বলল, আপনি অন্তত আমায় বলে বুঝবেন না? আমাকে ছেড়ে যাবেন না প্লিজ, না হলে আমার আর কেউ রইবে না। আমি বড্ড একা রশিদ, বড্ড একা। প্রাপ্তি রশিদের হাত ধরে উঠল রাশিদের এক বন্ধুর বাসায়। সেখানে প্রাপ্তিকে এনে রাশিদ বলল, আপনার হয়তো এখানে মানিয়ে নিতে একটু অসুবিধা হবে, কিন্তু এখন এছাড়া আর কোনো উপায় নেই। রাশিদের বন্ধু রাজীব প্রাপ্তিকে উদ্দেশ্য করে বলে, আপনি কোনো চিন্তা করবেন না ভাবি, কোনো দরকার হলে আমাকে বা আমার আম্মুকে বলবেন, আমরা যথাসাধ্য সাহায্য করব। রাজীবের মা রানু বেগমও অভয় দিয়ে বলেন, একদম, এটাকে নিজের বাড়ি মনে করেই থাকো। প্রার্থী কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়ে। কাছের মানুষের যখন পর হয়ে যাচ্ছে তখন যেন এমন অচেনা মানুষেরাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে তার দিকে। রাশিদ প্রাপ্তির পাশে এসে বলে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি খুব শীঘ্রই আপনার দিকে ওটা সব অভিযোগ যে মিথ্যা এটা প্রমাণিত করে দেব। যে বা যারা এসব নোংরামো চাল ছেড়েছে তাদের সবার সামনেই আনবো। আমি ওয়াদা দিচ্ছি আপনাকে। প্রাপ্তি রাশিদের কথা শুনে ভরসা পায়। তার মন পুলকিত হয়ে ওঠে। এর মাঝে রানু বেগম তাদের খেতে ডাকেন। দুজনে খেতে বসে। প্রাপ্তি খেতে বসে চুপচাপ বসেছিল। রাশিদ সেটা খেয়াল করে বসে, এভাবে বসে আছেন কেন? খাবার শুরু করুন। রানু বেগমও বলেন, আসলে ঘরে সেরকম কিছুই ছিল না, ডাল ভাত ছাড়া। একটু কষ্ট করে খেয়ে নাও মা। প্রাপ্তি মৃদু হেসে ভাত মেখে খেতে নেয়, কিন্তু তার হাত ভীষণ যন্ত্রণা করছিল। রাশিদ খেয়াল করে প্রাপ্তির হাতে আঘাতের দাগ। এটা কি করে হলো? রাশিদ উঠে উঠে বসে প্রাপ্তির একদম কাছে চলে আসে। রাশিদকে নিজের এত কাছে দেখে প্রাপ্তির স্পন্দন বেড়ে যায়। নিজের নিজের একটুও খেয়াল রাখেন না আপনি? প্রাপ্তি, আমাকে তো একবার বলতে পারবেন, ইস কতটা খেটে গেছে। আপনি দাঁড়ান রানু আন্টি, আপনাদের বাসায় ফার্স্ট এড বক্স থাকলে দয়া করে নিয়ে আসুন তো। হ্যাঁ হ্যাঁ, আনছি। রানু বেগম ফার্স্ট এড নিয়ে এলে রাশেদ নিজের হাতে সাথীকে যত্ন করে ফার্স্ট এড করে দেয়। প্রাপ্তি প্রফুল্ল নয়নে তার দিকে তাকিয়ে থাকে। এই হাত নিয়ে তো আপনি খেতেই পারবেন না, আসুন আমি আপনাকে খাইয়ে দেই। বলেই সে নিজের হাতে প্রাপ্তিকে খাইয়ে দিতে লাগলো। প্রাপ্তি তো অবাক হয়ে গেল তার এমন কাণ্ডে। রানু বেগম হেসে বললেন, বাহ, কি ভালোবাসা, কারো নজর না লাগুক। এদিকে প্রাপ্তি মনে মনে ভাবে, ভালোবাসা? জীবনে তো শুধু একজনকেই ভালোবেসেছিলাম আমি, সেই মানুষটা হলো রক্তিম, কিন্তু সে আমার ভালোবাসার মূল্য দেয়নি। আজ আমি বুঝতে পারছি মানুষটাকে ভালোবাসা আমার জীবনে কত বড় ভুল ছিল। যদি আমার জীবনে রক্তিম না এসে রাশিদের মতো কেউ আসতো, তাহলে হয়তো আমার জীবনে সত্যিকারের ভালোবাসা আসতো। কিন্তু রাশিদ তো শুধুই আমাকে বন্ধু ভাবে, আমিও ওকে ওই চোখেই দেখি। আমাদের মাঝে কি কখনো এর থেকে বেশি কিছু হবে? দূর, কি ভাবছি এসব? ভাবতে ভাবনার মগ্ন দেখে রাশিদ বলে ওঠে, এত কি ভাবছেন? নিজের একটু খেয়াল রাখতে শিখুন, বুঝলেন? সবসময় আমি থাকবো না আপনার পাশে। ঠিক বলেছেন আপনি। আমাকে এবার নিজের দায়িত্ব নিজেকেই নিতে শিখতে হবে। রাশিদ ও প্রাপ্তির বাড়ি থেকে চলে যাওয়ার পরে রক্তিমও রেগেমেগে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এদিকে সন্ধ্যা ভীষণ চিন্তা করছে রাশিদের কথা ভেবে। উফ, কি থেকে কি হয়ে গেল! একেই প্রাপ্তিকে এভাবে ফাঁসানো হলো। বেচারি না জানি এখন কি অবস্থায় আছে। তার মাঝে আবার রক্তিম কোথায় গেলেন? হায় আল্লাহ, তুমি আমায় পথ দেখাও। সন্ধ্যা ফোন বের করে প্রাপ্তির নাম্বারে কল দিল।
সন নাম্বার ব্যস্ত। সন্ধ্যা দীর্ঘ শ্বাস ফেলে বলল, নিশ্চয়ই আমাকে ব্লক লিস্ট করে রেখেছে। নিজের লোভের জন্য আমি সেই মানুষটাকে হারিয়ে ফেললাম যে আমাকে এই দুনিয়ায় সব থেকে বেশি ভালোবাসতো। সন্ধ্যার দুই নয়নে অশ্রু জমল। বড্ড বেদনার এই অশ্রু। সে আকাশ মানে তাকিয়ে বলল, ঠিকই বলতো গুরুজনেরা, লোভে পাপ আর পাপে মৃত্যু। তোর এই লোভই তোকে এই দুনিয়ায় একা 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 করে দিবে সন্ধ্যা। মিলিয়ে নিস আমার কথা। সন্ধ্যার ভাবনার মাঝে হঠাৎ তার দরজায় কেউ এসে জোরে জোরে ধাক্কা দিতে লাগলো। সন্ধ্যা বয়ে বয়ে বলল, কে? রক্তিম প্রায় চেঁচিয়ে বলল, দরজা খুলুন। সন্ধ্যা এগিয়ে গিয়ে দরজা খুললো। রক্তিমকে আজ বড্ড এলোমেলো লাগছে। তার চুলগুলো উস্কো খুস্কো, শার্টটা কেমন জানি বাজ করা। রক্তিমের এমন এলোমেলো আর বিধ্বস্ত অবস্থা দেখে সন্ধ্যার বুকটা কেঁপে উঠল। ঘরের মৃদু আলোয় রক্তিমের দু চোখ দুটো দুদিকে তাকাতে সন্ধ্যা বুঝতে পারলো সে স্বাভাবিক অবস্থায় নেই। চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে, আর তার শরীরের থেকে তীব্র মদের গন্ধ ভেসে আসছে। রক্তিম টালমাটাল হয়ে ঘরের ভেতর ঢুকে দরজাটা সশব্দে আটকে দিল। সন্ধ্যা কিছুটা ভয় পেয়ে পিছিয়ে গিয়ে বলল, রক্তিম, আপনি এই অবস্থায়? রক্তিম সন্ধ্যার কথায় কোনো উত্তর দিল না। সে শূন্য দৃষ্টিতে সন্ধ্যার দিকে তাকিয়ে রইল। তীব্র নেশার ঘোরে তার চোখের সামনে সন্ধ্যার অবয়বটা কেমন যেন ঝাপসা হয়ে আসছিল। মদের নীল বিষ আজ তার মস্তিষ্কের সমস্ত চিন্তা ভাবনা ওলট পালট করে দিয়েছে। সে সন্ধ্যার মাঝে অবিকল প্রাপ্তির মুখচ্ছবি দেখতে পেল। রক্তিম আচমকাই এগিয়ে এসে সন্ধ্যাকে শক্ত করে নিজের বুকের মাঝে টেনে নিল। সন্ধ্যার দুই কাঁধ খামচে ধরে আকুল গলায় বলল, প্রাপ্তি, তুমি কেন আমায় ঠকালে? আমি তো এখনো তোমায় ভালোবাসি। সন্ধ্যা রক্তিমের এই আকস্মিক আচরণের স্তব্ধ হয়ে গেল। সে রক্তিমের হাত থেকে নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে বলল, রক্তিম, ছাড়ুন আমাকে। আমি প্রাপ্তি নয়, আমি সন্ধ্যা। নেশার ঘোরে আপনি কাকে কি বলছেন? জ্ঞান হারাবেন না, নিজেকে সামলান। কিন্তু রক্তিম তখন অন্য এক জগতে বিচরণ করছে। সন্ধ্যার কোনো আকুতি, কোনো প্রতিরোধই তার নেশাক্ত মস্তিষ্কে পৌঁছালো না। সে উন্মাদের মতো সন্ধ্যাকে আরো জড়িয়ে ধরে তার কপালে গালে ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো। তার প্রতিটি স্পর্শে প্রাপ্তি হারানোর তীব্র হাহাকার আর আর না পাওয়ার এক বেকুল আরতি। রক্তিম ফিসফিস করে বলতে লাগলো, আজ আর কোনো দূরত্ব নয় প্রাপ্তি, তুমি শুধু আমার, সারা জীবনের জন্যই আমার। সন্ধ্যা প্রথমে বাধা দিলেও রক্তিমের এই চরম ঘনিষ্ঠতা এবং তার ঠোঁটের উষ্ণ ছোঁয়া ধীরে ধীরে তার সন্ধ্যার সমস্ত প্রতিরোধ ভেঙে চুরমার করে দিল। মনের এক কোণে লুকিয়ে থাকা রক্তিমের প্রতি এই সুপ্ত ভালো লাগা আর দুর্বলতা আজ যেন মাথাচাড়া দিয়ে উঠল। সন্ধ্যা চোখ বুজে ফেললো। সে ভালো করে জানতো রক্তিম তাকে নয়, প্রাপ্তিকে ভেবে এই আদর উজাড় করে দিচ্ছে। তাও এক তীব্র মোহের বশে, ভালোবাসার এক অন্ধ টানে সন্ধ্যা নিজেকে আর ধরে রাখতে পারলো না। সেও রক্তিমের বুকে নিজের দু হাত সঁপে দিল। সেই মায়াবী নেশাগ্রস্ত রাতের প্রকৃতি সব নিয়ম ওলটপালট করে দিয়ে রাত্রির নামের আড়ালে রক্তিম আর সন্ধ্যার মাঝে এক নিবিড় শারীরিক সম্পর্ক গড়ে উঠল। রক্তিম যাকে নিজের ভালোবাসার মানুষ ভেবে আপন করে নিল, সে আসল ছিল অন্য কেউ। রাতের অন্ধকার যত গভীর হলো, দুজনের নিঃশ্বাসের উত্তাপ আর তীব্র মোহ যেন এই ঘরের চার দেওয়ালের এক চরম সত্য আর মিথ্যার জাল ভরে দিল। যে বুলের মাসল হয়তো আগামীতে তাদের দুজনকে অনেক বড় খেসারত দিয়ে চুলকাতে হবে। কয়েক ঘন্টা পর রক্তিমের নেশা ধীরে ধীরে কাটতে শুরু করেছে। তীব্র মাথা ব্যথা নিয়ে চোখ খুলতে সে নিজেকে সন্ধ্যার বিছানায় আবিষ্কার করলো। আর তার ঠিক পাশেই শুয়ে আছে সন্ধ্যা। রাতের সমস্ত স্মৃতি যখন এক এক করে রক্তিমের মাথায় ভেসে উঠলো, সে এক ঝটকায় বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। কি করে ফেললো সে? প্রাপ্তি সকালে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে এসেছে রানু বেগম রান্নায় সাহায্য করতে। যদিও রানু বেগম তাকে বারণ করে যে অতিথি মানুষের সাহায্য লাগবে না, কিন্তু প্রাপ্তি তার কথা মানতে নারাজ। উল্টো সে যুক্তি দিয়ে বলে, আপনি তো বলেছিলেন এটাকে নিজের বাড়ি মনে করে থাকতে, তাহলে আজ যখন আমি রান্নায় সাহায্য করতে চাইছি তখন এমন করে পর করে দিচ্ছেন কেন? এই কথার পরে তিনি আর কোনো প্রকার কিছু বলতে পারলেন না। তুমি মেয়ে কিন্তু কথায় বেশ পটু। প্রাপ্তি হালকা হাসে। ধীরে ধীরে রুটি বেলতে বেলতে শুরু করে। রানু বেগম প্রাপ্তির উদ্দেশ্যে বলেন,
রেশাদের রেশাদের সাথে সবসময় এভাবে সুখী থেকো মা। ছেলেটা জীবনে অনেক কষ্ট করেছে, এবার তোমার সাথে ও একটু সুখী হোক। এর আগেও তো নিজেকে ভালোবাসাকে হারিয়েছে, এবার অন্তত তোমাকে না হারাক। প্রাপ্তি কিছুটা অবাক হয়ে বলে, ভালোবাসাকে হারিয়েছে মানে? কেন, তুমি কি জানো না রাশিদের অতীতের ব্যাপারে? প্রাপ্তি মাথা নাড়ায়, না সে আসলে কিছু জানে না। রানু বেগম হতাশ হয়ে বললেন, আমি ভেবেছিলাম তুমি হয়তো সবটাই জানো। রাজীব আর রাশিদ তো ছোটবেলা থেকে একদম একে অপরের বেস্ট ফ্রেন্ড। সেই সূত্র ধরে আমাদের বাড়িতে ওর আসা যাওয়া লেগে থাকতো। প্রথমেই, এবারই প্রথম না, এর আগেও একবার দীর্ঘ দীর্ঘ 1 মাস ও আমাদের বাড়িতে এসে থাকে। সেবার ও অনেক বড় আঘাত পেয়েছিল। প্রাপ্তি কৌতূহলী হয়ে জানতে চায়, আমাকে কি জানানো যাবে এই বিষয়ে? তুমি রাশেদকে জিজ্ঞাসা করো, আমার এসব নিয়ে বলা ঠিক হবে না। আচ্ছা। প্রাপ্তি আবার রান্নায় মন দেয়, কিন্তু তার মনে কটকা থেকে যায়। রক্তিম ঘুম থেকে উঠে সন্ধ্যাকে নিজের পাশে নগ্ন অবস্থায় দেখে দ্রুত বিছানা ছেড়ে উঠে বসে। অতঃপর নিজের পোশাক গায়ে জড়িয়ে নেয়। সন্ধ্যাও ঘুম ভেঙে যায়। নিজেকে এই অবস্থায় দেখে দ্রুত কম্বল দিয়ে শরীর ঢেকে নেয়। রক্তিম রাগী সুরে সন্ধ্যার উদ্দেশ্যে বলে, এসবের মানে কি? কিভাবে হলো এসব? কাল রাতে আমার নেশাগ্রস্ত অবস্থার সুযোগ এভাবে নিলেন আপনি? সন্ধ্যা আর্ত সুরে বলে, বিশ্বাস করুন, আমি আমি আপনাকে বিশ্বাস করতে পারবো না। হাজার হোক, আপনি তো প্রাপ্তির সৎ মা। শুধুমাত্র আপনাকে এজন্য জন্য এতদিন আপনাকে সাহায্য করেছি, এক ছাদের তলায় থাকতে দিয়েছি। আর আপনি? আমি কাল রাতে আপনাকে আটকাতে চেয়েছিলাম, কিন্তু থাক, আর নাটক করতে হবে না। যা পাওয়ার পেয়ে গেছেন তো, খুশি থাকুন। বাট এটাই প্রথম আর এটাই শেষ। কাল থেকে আপনি আর আমার রুমে ঘুমাবেন না। আপনাকে আমি আর এক মুহূর্ত টলারেট করতে পারছি না নিজের পাশে। আপনাকে দেখলি ওই টকবাজ প্রাপ্তির কথা আমার মনে পড়ে যায়। তার উপর আপনি যা করেছেন, আমার ঘৃণা হচ্ছে আপনার উপর। সন্ধ্যার দু চোখ জ্বলে ভরে গেল। নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। শরীরে এত জ্বালা আপনার, কি ভেবেছেন এসব করে আমাকে নিজের করে রাখতে পারবেন? জীবনেও না। আমি আপনার দিকে কখনো ফিরেও তাকাবো না। কাল রাতে যা হয়েছে স্বপ্ন ভেবে ভুলে যান। আর খবরদার এই ব্যাপারে বাইরের কাউকে কিচ্ছু বলবেন না। গট ইট? সন্ধ্যা মাথা নাড়ায়। গড ফর ইউ, গুড ফর ইউ। এখন দ্রুত একটা ড্রেস পরে নিয়ে নিজের নিজের সব জামা কাপড় গুছিয়ে নিয়ে এই রুম থেকে চম্পট দিন তো। আপনাকে আর 1 সেকেন্ডের জন্য সহ্য হচ্ছে না। সন্ধ্যা কাঁদতে কাঁদতে বিছানা থেকে উঠে পড়লো। এটাই হয়তো তার প্রাপ্য ছিল। প্রাপ্তি রুমে বসে রানু বেগমের কথাগুলো ভাবছিল। তার কেন জানি খুব আগ্রহ হচ্ছে রাশিদের অতীতের ব্যাপারে জানার। এই আগ্রহের কারণে সে নিজেও বুঝতে পারছিল না। এমন সময় রাশিদের আগমন ঘটে। রাশিদ এসেই প্রাপ্তিকে বলে, চলুন, আপনাকে নিয়ে আজ একটু বাইরে ঘুরতে যাই। সারাদিন ঘরে বসে বসে তো বোর হয়ে যাচ্ছেন। প্রাপ্তি ইতস্তত করে বলে, আমার ঠিক বাইরে যেতে ইচ্ছে করছে না, একটু অস্বস্তি বোধ হচ্ছে। আমার ওসব ছবি তো ভাইরাল হয়ে গেছে, না জানি বাইরে কেউ রাস্তায় দেখে যদি কিছু বলে। আমি থাকতে কার এত সাহস যে আপনাকে কিছু বলবে? তার মুখ আমি ভেঙে দেব। রাশিদের প্রতি তার এত খেয়ার দেখে প্রাপ্তি মুগ্ধ হয়। প্রাপ্তিকে শুধু বন্ধু ভেবে কি এতটা খেয়ার করে রাশিদ? এই প্রশ্নের উত্তর প্রাপ্তির জানা নেই। সে তো নিজেও রাশিদকে শুধু একজন ভালো বন্ধু ভাবে। কিন্তু আজকাল তার প্রতি রাশিদের এত যত্ন অধিকার বোধ দেখে তার মনে একটু ভালো লাগার জন্ম নেয়। নিচুকি তার মনে এই প্রশ্ন জাগে, এরকম কি কেউ এরকম কেউ যদি তার জীবনে আসতো ভালোবাসার প্রদীপ নিয়ে? কিন্তু প্রাপ্তি এই প্রশ্নের উত্তর খুঁজে পায় না, যে সে রাশিদকে চায় নাকি রাশিদের অন্য কাউকে। তো চলুন যাওয়া যাক। রাশিদের অভয়ে প্রাপ্তি রাজি হয়। সে বলে, আমি ফ্রেশ হয়ে আসছি। ফ্রেশ হয়ে দ্রুত তৈরি হয়ে নেয় প্রাপ্তি। গায়ে জড়িয়ে নেয় বোরকা। একসাথে রাস্তায় হাঁটতে হাঁটতে রাশিদ তাকে প্রশ্ন করে, আপনার থেকে আমার একটা কথা জানার ছিল। কি কথা? যদিও এই কথাটা অনেক আগেই জানতে চাওয়া উচিত ছিল, কিন্তু আপনার মানসিক অবস্থার কথা ভেবে আমি আগে জিজ্ঞাসা করিনি। তবে এখন আপনাকে আগের থেকে বেটার লাগছে, তাই ভাবলাম জিজ্ঞাসা করেই ফেলি।
আচ্ছা, যে ছবিটা ভাইরাল হয়েছে সেখানে আপনার সাথে যে ছেলেটাকে দেখা যাচ্ছে তাকে কি আপনি চেনেন? হ্যাঁ, চিনি। ও হলো আফিফ। আমার সাথে মাইলস্টোন কলেজে একসাথেই পড়তো ও। কলেজে সবসময় আমাকে ডিস্টার্ব করতো। লাভ লেটার দিত, বাট আমি ওকে কখনোই পাত্তা দেইনি। কলেজ জীবনের শেষের পর মেডিকেল ভর্তি হলাম, তারপর থেকে ওর সাথে আমার কোনো যোগাযোগ নেই। কিন্তু তারপর হঠাৎ কোথা থেকে এসব ছবি ভাইরাল হলো আমি বুঝতে পারছি না। বুঝলাম। তার মানে এসবের পেছনে ওই আফিফ ছেলেটার হাত থাকতে পারে। কিন্তু প্রশ্ন হলো, আফিফ কি সত্যিই এসবের জন্য দায়ী নাকি ওর পেছনে আরো কোনো বড় মাথা আছে? আফিফ ছেলেটার সাথে আমার এতদিন থেকে যোগাযোগ নেই। তবুও ও আমার সাথে এমন কেন করলো? আমিও এই প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছি। আচ্ছা, আফিফের ঠিকানা কি আপনার কাছে আছে? ও বাড্ডার দিকে থাকে বলে জানতাম। এক্সাক্ট লোকেশন জানি না। এখন কোথায় আছে সেটাও বলতে পারবো না। তাদের কথার মাঝেই সামনে দিয়ে আসা একটা ছেলে রাশেদকে ধাক্কা খায়। রাশেদ রেগে বলে, চোখ কি কপালে নিয়ে হাঁটেন? আফিফ ছেলেটার মুখ থেকে হতবাক হয়ে সরে বলে ওঠে, প্রাপ্তি। এদিকে প্রাপ্তির গলা শুনে আফিফ সতর্ক হয়ে যায়। এক মুহূর্ত দেরি না করে উল্টো দিকে দৌড় দেয়। তবে রাশেদও প্রাপ্তির কথা শুনে আর ওই ছেলেকে দৌড়াতে দেখে বুঝতে পারে এই সেই আফিফ। সেও দৌড় লাগায় আফিফের পেছনে। দাঁড়া, কোথায় পালাবি? আজ তোকে ধরে সব সত্য আমি বের করবই। শুরুতে আফিফ কিছুটা এগিয়ে থাকলেও রাশিদ ক্ষিপ্ত গতির সাথে ও পেরে ওঠে না। রাশিদ আফিফকে ধরে খিল ঘুষি মারতে মারতে বলে, জানোয়ার কুত্তা, সব সত্য বল। পাত্রীর সাথে এসব নোংরামির ছবি কিভাবে তুলেছিস আর কেনই বা এসব ভাইরাল করেছিস? আফিফ বলে ওঠে, বিশ্বাস করুন, আমি নিজের ইচ্ছা এসব করিনি। আমাকে কেউ একজন বলেছিল এসব করতে। কে সে? সে হলো পাত্রী অবাক হয়ে তাকিয়েছিল আফিফের দিকে। আফিফ হাঁপাতে হাঁপাতে বলে, আমাকে এসব করতে বাধ্য করা হয়েছিল। মিস্টার রাবি পাটোয়ারি আমাকে এসব করতে বলেন। উনিই আমাকে প্রাপ্তির সাথে এসব ছবি ভাইরাল করতে বলেন। সেদিন প্রাপ্তিকে অজ্ঞান করিয়ে আমায় দিয়ে এসব ছবি তুলিয়ে নেন। আমি কলেজ লাইফ থেকে প্রাপ্তিকে ভালোবাসতাম, বাট ও আমার ভালোবাসার সাড়া দেয়নি জন্য ওর উপর আমার রাগ ছিল, আর সেজন্যই আমি। আফিফ নিজের কথা শেষ করার আগেই রাশিদ তাকে ঘুষি মারতে মারতে বলে, কত টাকা দিয়েছিল ওই বজ্জাত লোকটা তোকে? কত টাকার জন্য তুই প্রাপ্তির সাথে এভাবে ভালো মেয়ের নামে দুর্নাম চড়ালি? আফিফ অনুনয় করতে থাকে, কিন্তু রাশিদ তার কোনো কথা শোনে না। এভাবে মারতে মারতে থাকে যে একসময় আফিফ অবস্থা খারাপ হয়ে যায়। প্রাপ্তি এগিয়ে এসে আফিফের রাশিদের হাত থেকে আলতো করে ছাড়িয়ে নিয়ে বলে, চারণ ওকে, এভাবে মারলে ও মরে যাবে। মরুক ও, ওর মতো মানুষের মরাই ভালো। এই মুহূর্তেই এ মৃত্যুই রিজার্ভ করে। আফিফ তো একা এসবের পেছনে নেই, আরো তো অনেকের হাত আছে। এর পেছনে মূল হোতা তো জানি আমার জন্মদাতা পিতা, কিন্তু আমার তাতে কিছু যায় আসে না। ওই লোকটা আগেও আমার জীবনে এলোমেলো করে দিয়েছে। আমার জিনিয়াকে আমার থেকে কেড়ে নিয়েছে। আজ আবার একইভাবে তোমার জীবনটাও উনি নষ্ট করতে চেয়েছে। এবার ওনাকে আমি উচিত শিক্ষা দেবই। বলে আফিফকে শক্ত করে ধরে নিয়ে যেতে থাকে রাশিদ। চল আমার সাথে। এবার পাটোয়ারি বাড়িতে গিয়ে সবার সামনে সব সত্য স্বীকার করবি তুই। আমি প্রেশার আমি ফ্রেশের আমি ফ্রেশের লোকদের ডাকছি। সবার সামনে সব সত্য আসা উচিত। বলে আফিফকে সাথে নিয়ে যেতে থাকে রাশিদ। প্রাপ্তিও তার পেছন পেছন যেতে থাকে। রাশিদ প্রাপ্তিকে অভয় দিয়ে বলে, তুমি একদম চিন্তা করো না প্রাপ্তি। তোমার হারানো সম্মান আজ আমি যে কোনো ভাবেই ফিরিয়ে দেব। এটা আমার তোমাকে দেওয়া ওয়াদা। ভরসা রাখো আমার উপর। রাশিদের মুখে এই কথা শুনে প্রাপ্তির বুকে ভরসার জোয়ার সৃষ্টি হয়। সে মুগ্ধ হতে থাকে এই লোকটার প্রতি, যে প্রতি মুহূর্তে তার সম্মান রক্ষার লড়াইয়ে রত। পাটোয়ারি বাড়িতে যেন আজ বড়া মজলিস লেগেছে। চারিদিকে সাংবাদিকদের ভিড়। বাইরে থেকে এই অবস্থা দেখে রাব্বি পাটোয়ারি অবাক হয়ে ভাবেন, কি হলো ব্যাপারটা? এত সাংবাদিক কেন বাইরে? তিনি আর সেক্রেটারিদের ডেকে বলেন, বিষয়টা দেখতে। আচ্ছা স্যার, দেখছি। এর মাঝে রহিমা পাটোয়ারি ছুটে এসে বললেন, ভাইয়া, নিচে চলো জলদি, অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? নিচে চলো, নিচে গেলেই বুঝতে পারবা। রাব্বি পাটোয়ারি নিচে নামেন।
রাশিদ সেখানে উপস্থিত ছিল। তিনি রাব্বি পাটোয়ারির উদ্দেশ্যে খেকিয়ে বলে ওঠেন, আপনার ভালো মানুষের নাটক এবার সামনে আসার পালা মিস্টার পাটোয়ারি। আপনি কিভাবে একটা নির্দোষ মেয়েকে ঠকিয়েছিলেন সেটা এবার পুরো সমাজ জানবে। রক্তিম আর সন্ধ্যা ততক্ষণে সেখানে উপস্থিত হয়। রক্তিম হেসে বলে, কি হচ্ছে এখানে, এসবের মানে কি? এই তো চলে এসেছে রাব্বি পাটোয়ারির সুযোগ্য পুত্র রক্তিম চৌধুরী। রক্তিম পাটোয়ারি, সেদিন তো প্রাপ্তিকে ভালো মন্দ অনেক কথাই শোনালি, আজ একটু বাস্তবতার মুখোমুখি হ। কিসের বাস্তবতা? জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আফিফ সব কথা খুলে বলে আফিফ সব কথা খুলে খুলে বলতো। আফিফ বয়ে বয়ে বলতে শুরু করে, সোশ্যাল মিডিয়ায় প্রাপ্তির সাথে আমার যেসব ঘনিষ্ঠ ছবি ভাইরাল হয়েছিল তার কোনোটাই আসল নয়। ওসব আসলে কারসাজি। রাব্বি পাটোয়ারি আমাকে টাকা দিয়ে ওসব ছবি তুলে নিয়েছেন। রক্তিম ও প্রাপ্তির বিয়ের দিন উনি পরিকল্পনা করে প্রাপ্তিকে ঘুমের ওষুধ খাওয়ান। এরপর ও গভীর ঘুমে আচ্ছন্ন হলে সেই সুযোগে আমাকে ওর রুমে গিয়ে নিয়ে ছবি তুলতে বললেন। আমি ওনার নির্দেশ মতোই করি। রক্তিম হতবাক হয়ে যায়। সন্ধ্যার অবস্থা এরকমই। রক্তিম পাটোয়ারির উদ্দেশ্যে বলে, এসব আমি কি শুনছি আব্বু? এসব কি সত্য? মিথ্যা? এসব কিছু এদের সাজানো নাটক। রাশিদ রাগী সুরে বলে, ও তাই বুঝি? নিজের ক্ষমতা ব্যবহার করে আর কত সত্যকে আড়াল করবেন মিস্টার পাটোয়ারি? দিনকে রাত, রাতকে দিন করা এতই সহজ? আফিফ এবার সাথে সাথে রাব্বি পাটোয়ারিকে একটা ফোনালাপ শোনায় সবাইকে। যেখানে তার সাথে চুক্তি হচ্ছিল সেখানে রাব্বি পাটোয়ারিকে বলতে শোনা যায়, তোমাকে কি করতে হবে বুঝতে পেরেছো তো? প্রাপ্তি যখন অজ্ঞান অবস্থায় থাকবে তখন ওর ওই অবস্থার সুযোগ নিয়ে ওর সাথে কিছু ঘনিষ্ঠ ছবি তুলতে হবে। এর বিনিময়ে তোমার যত টাকা লাগবে আমি দেব। তাছাড়া আমি জানি তোমার ওপর ওর রাগ আছে, একইভাবে আমারও রাগ আছে। আমি ওকে একদম পছন্দ করি না, শুধু নিজের ছেলের জেদের জন্য ওর সাথে বিয়ে দিতে রাজি হয়েছি। কিন্তু ওকে কিছুতেই আমি নিজের বউ হিসেবে হতে দিব না। আমি তাকেই আমার বাড়ির বউ করব, যাকে আমি চাইবো। ওরকম শিক্ষিত সচেতন মেয়ে আমার পছন্দ না। আমার ছেলের জন্য আমি এমন মেয়ে পছন্দ করব যাকে আমি নিজের ইশারায় নিয়ন্ত্রণ করতে পারবো। পুরো কথোপকথন শুনে উপস্থিত সবাই হতবাক। রক্তিম বলে ওঠে, ছি আপু, তুমি এরকম নোংরা চাল কিভাবে দিলে? এখন বুঝতে পারছি ভাইয়া কেন তোমাকে এত ঘৃণা করে। তুমি একজন জঘন্য মানুষ। এভাবে তুমি প্রাপ্তিকে আমার থেকে আলাদা করে নিলে। তুমি জানতে না আমি ওকে ভালোবাসি? রক্তিম, আমি যা করেছি তোমার ভালোর জন্য। চুপ, একদম চুপ। আর একটাও কথা বলবে না তুমি। রক্তিম এগিয়ে গিয়ে প্রাপ্তির সামনে গিয়ে দাঁড়ায়। প্রাপ্তির মুখ ফিরিয়ে নেয়। রক্তিম একদম প্রাপ্তির পায়ের কাছে বসে কন্দরত অবস্থায় বলে, আমাকে ক্ষমা করে দাও প্রাপ্তি। তোমাকে ভুল বুঝে অনেক ভালো মন্দ বলেছি। আমি সত্যি ভীষণ লজ্জিত। প্রাপ্তি শীতল সুরে বললে, তোমার এসব ক্ষমা চাওয়ার কোনো মূল্য নেই আমার কাছে রক্তিম। তুমি শুধু আমার বিশ্বাসী ভাঙনি, আমার চরিত্রের উপর আঙুল তুলে আমার আত্মসম্মানে আঘাত করেছো। আমি যতদিন বেঁচে আছি তোমায় এর জন্য ক্ষমা করব না। রক্তিমের চোখে জল। এর মাঝে সন্ধ্যা এগিয়ে এসে বলে, আমি জানতাম প্রাপ্তি সত্যটা একদিন সামনে আসবে। আজ আমিও নিজের সব দোষ স্বীকার করতে চাই। রাব্বি পাটোয়ারি আমাকে লোভ দেখান তোমার বদলে রক্তিমকে বিয়ে করতে। আমি শুরুতে রাজি হইনি, কিন্তু পরে যখন উনি আমাকে সুখী জীবনের আশা দেখান, আর আমি আর তুমি তো জানোই ওই বাড়িতে সবাই আমার সাথে কেমন ব্যবহার করে, তাই। রক্তিম এগিয়ে এসে সন্ধ্যাকে টাস করে চড় মেরে বলে, চুপ করুন, লোভী স্বার্থপর মহিলা একটা। আপনি আর রাবি পাটোয়ারি মিলে আমার সাথে জীবনটা নষ্ট করে দিয়েছেন। বিশ্বাস করুন আমি। একদম নেকা কান্না করবেন না। দূর হন আমার সামনে থেকে। আপনাকে দেখলেও আমার বমি পাচ্ছে। সন্ধ্যার দু চোখ ভরে জল ভরে যায়। রাব্বি পাটোয়ারির দিকে তাকিয়ে বলে, আজ থেকে আপনি আমার কাছে মৃত। ভাইয়া তো আগেই আপনাকে ত্যাগ করেছে, আজ আমিও আপনাকে বাবা হিসেবে অস্বীকার করলাম। আপনি থাকুন আপনার আসমার সম্পদ আর ইগো নিয়ে। রাব্বি পাটোয়ারির বুক কেঁপে ওঠে। রাশিদ হেসে বলে, এসব বুঝুন রাব্বি পাটোয়ারির কর্মফল কি জিনিস। এবার বুঝুন রাব্বি পাটোয়ারির কর্মফল কি জিনিস। রাব্বি পাটোয়ারির বুকে ব্যথা শুরু হতে থাকে। এদিকে প্রাপ্তি সন্ধ্যার উদ্দেশ্যে বলে, আপনি লোভের বশে এরকমটা করবেন আমি কখনো ভাবিনি। এক মুহূর্তের জন্য ভেবেছিলা হয়তো বাধ্য হয়ে, কিন্তু
আমি দুঃখিত, দরকার নেই। ভালো থাকুন। চলবে ইনশাল্লাহ। প্রেম গাথা গল্পের প্রথম অংশ, লেখনী দিশামণি। গল্প কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখা হবে এই এই গল্পের পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী পর্ব সহজে দিব না, অনেক লেট করব। এই জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে আগে। ঠিক আছে, ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।